ঠিক আছে। হ্যালো, কি অবস্থা বাচ্চারা? কি অবস্থা তোমাদের সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, যদিও তোমরা হালকা একটু প্যারার মধ্যে থাকার কথা, কারণ কয়েকদিন পর তোমাদের এইচএসসি পরীক্ষা। সো এই মুহূর্তে ক্লাসটা না দেখলেও চলবে, আপনি চাইলে পরেও দেখতে পারবেন, ঠিক আছে? অ্যান্ড আশা করি এখন ঠিকঠাক পড়াশোনা করতেছেন, কারণ এখন পড়াশোনা না করার আসলে কোনো কারণই নাই। 4 দিন পর পরীক্ষা, সো অবশ্যই ঠান্ডা মাথায় পড়াশোনা করা উচিত। অ্যান্ড আই থিঙ্ক তোমরা ঠিকঠাক পড়াশোনা করতেছো। ওকে, আশেপাশে যাই হোক তাই হোক, তোমার পড়াশোনা যেন ঠিকঠাক থাকে, পড়াশোনা কোনোভাবেই ব্রেক দেওয়া যাবে না, কারণ নিচে সেইটাই তোমার জন্য অনেক কিছু করে দিবে, ঠিক আছে? ও মাই গড, কয়েকজন মানুষ তো ক্লাসে চলে আসছে। দাদা কেমন আছেন? ভালো আছি, ভালো আছি। পড়তে বস, যা পড়তে বস, পড়তে বস, পড়তে বস। পোলাপান, এই ক্লাস এখন করা লাগবে না, পরে করো, যাও পড়তে বসো, পড়তে বসো। ভালো আছি, আমি ভালো আছি, আমি ভালো আছি। আর যারা ক্লাসে আসছো তারা চাইলে একটা ছোট্ট হেল্প করে যাইতে পারো, সেটা হলো সব কিছু ঠিকঠাক আছে কিনা, সব কিছু ক্লিয়ার আছে কিনা, এটা আমাকে একবার জানায় তারপর তোমরা গিয়ে পড়তে বসো, ঠিক আছে? ওকে, পড়তেই তো আসছি। হ্যাঁ, মানে তোমাদের বাংলা পরীক্ষা না, সো তোমাদের তো বাংলা পড়া উচিত, ওকে? অথবা তোমরা চাইলে আমার সাথে নিউটনিয়ান মেকানিক্সের 12টার মতো সিকিউ আছে, এই কয়েকটাও চাইলে বসে বসে দেখতে পারো, ঠিক আছে? ওকে, আই থিঙ্ক সব কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে, ঠিকঠাক। আমি সাউন্ড একটু চেক করবো। হ্যাঁ, সাউন্ডও ঠিক আছে। চলো আমরা শুরু করে দিই, হ্যাঁ, দেরি না করি, চলো। আর এই ক্লাসটা হইলেই মোটামুটি আমাদের শেষ। এই একটা ক্লাসই বাকি ছিল। আমার অ্যাকচুয়ালি থিসিস নিয়ে আমি ভালোই প্যারাই ছিলাম, বুঝছো? আমাদের থিসিস চলতেছিল, তো এটা একটু রিসার্চের উপর কাজ, তো সো দেখা যায় মানে কোনো ঠিক ঠিকানা নাই, কোনো সিলেবাস টিলেবাসও কিছু নাই। তোমার আসলে নতুন একটা কিছু বানানো লাগবে, দ্যাটস ইট, ওকে? সো কোনো ঠিক ঠিকানা থাকে না কাজ কামের। এর জন্য হলো এই কয়েকদিন আমি একটু গায়েব ছিলাম, মানে ছিলামই না বলতে গেলে, ওকে? বাট ওইটা হয়ে গেছে, সামনে যদিও আরও অনেক কাজ কাম আছে, ওকে? বেশ কয়েকটা কনফারেন্স আছে, দোয়া করো আমার জন্য একটু। আর এই তো তোমাদের পড়ানো চলতে থাকবে, এবং এরপর তোমাদের অ্যাডমিশনের ক্লাসও শুরু হবে, ঠিক আছে? তোমাদের এইচএসসি পরীক্ষার পর, অথবা আমি তোমাদের এইচএসসি পরীক্ষা চলাকালীন কিছু ক্লাস আগে থেকে রেকর্ডও করে রাখতে পারি যদি আমি সময় পাই, অথবা আমি তোমাদের এইচএসসি পরীক্ষার পর পরই একদম অ্যাডমিশনের ক্লাস একটানে কমপ্লিট করে দিব, ঠিক আছে? লেটস গো। সো প্রথম কোশ্চেন, আমি আসলে অনেকদিন লিখি না আর অনেকদিন পড়াই না, পড়াচ্ছি অনেকদিন পরে, বোর্ডে লিখতেছি অনেকদিন পরে, সো ডোন্ট মাইন্ড, হাতের লেখা একটু খারাপ হতে পারে, ওকে? প্রথম কোয়েশ্চেন, ঢাকা বোর্ড 2023 লাস্ট ইয়ারের কোয়েশ্চেন। 400 কেজি ভরের একটা গাড়ি 60 কিলোমিটার পার আওয়ার সমবেগে 10 ডিগ্রি কোণে নততল বরাবর উপরে উঠে, ঠিক আছে? ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, ওকে, এবং জি এর মান দিয়ে দিছে। প্রশ্ন কি করছে? গাড়ির উপর ক্রিয়াশীল বিরুদ্ধ বলের মান কত? মানে গাড়িটা তো উপরে উঠতেছে, তাই না? এখন উপরে ওঠার সময় সে একটা বাধা ফেস করতেছে, নিচের দিকে তার উপর একটা বল কাজ করতেছে, সেই বলের মানটা তোমাকে বের করতে বলছে। সো প্রথমে একটু সিনারিওটা চিন্তা করো, হ্যাঁ, এখানে হচ্ছেটা কি আসলে। চলো আমরা একটু ছবি আঁকি, ছবি আঁকলেই ক্লিয়ার হয়ে যাবে এটা। সো আমাদের কাছে একটা আনত তল আছে, কিরকম? এরকম। ও মাই গড, হাতের লেখারই কি অবস্থা! এরকম একটা আনত তল আছে, ঠিক আছে? ওকে, তো এটা কত ডিগ্রি কোণে আনত? 10 ডিগ্রি কোণে আনত, ঠিক আছে, ফাইন। একটা গাড়ি চাচ্ছে এইভাবে উপরে উঠতে, এই আনত তল বরাবর সে কি চাচ্ছে? এভাবে উপরে উঠতে চাচ্ছে, ওকে? সো একটা গাড়ি যদি উপরের দিকে উঠতে চায় একটা আনত তলে, তার উপর কিন্তু বেশ কয়েকটা বল কাজ করবে নিচের দিকে। প্রথম কথা হলো, সে যেহেতু উপরের দিকে গতিশীল, গতির বিপরীতে একটা ঘর্ষণ বল অবশ্যই কাজ করবে, এটা আমরা জানি। একটা বস্তু যদি একটা ঘর্ষণওয়ালা রাস্তায় গতিশীল হয়, সে যেই দিক বরাবর গতিশীল হয় তার গতির বিপরীতে কি করে? ঘর্ষণ বল ক্রিয়া করে। সো গাড়ি উপরের দিকে উঠতে চাচ্ছে, তাহলে ঘর্ষণ বল কোন দিক কাজ করবে? ঘর্ষণ বল কাজ করবে এই যে নিচের দিকে। কোন দিকে? এই দিকে। তাহলে এই দিক বরাবর আমাদের কি আছে? একটা ঘর্ষণ বল। আর কোনো বল আছে? অবশ্যই আছে। খেয়াল করো, এই বরাবর কিন্তু ওজন আছে। ওজন কোন দিকে রে? ওজন হলো নিচের দিকে, এই বরাবর এমজি। এই এমজির দুটো উপাংশ আছে, একটা উপাংশ এই বরাবর, ঠিক আছে? সেটা কত? এমজি কস থিটা, আমরা জানি, কারণ এই যে অ্যাঙ্গেলটা থিটা হবে, এটা যদি থিটা হয়, ওকে? আর এই বরাবর একটা উপাংশ কাজ করবে, সেটা কি? এমজি সাইন থিটা, ওকে? ওই ঘর্ষণ যখন আমরা থিওরিটিক্যাল জিনিসপাতি পড়তেছিলাম তখনই তো দেখাইছিলাম, এছাড়া তোমাদের যখন একাডেমিক ক্লাস হয়েছে তখন তোমাদের এগুলো অনেক করানো হয়েছে। সো এই উপাংশে ভাগটাগ করা আই গেস তোমাদের কাছে এখন ক্লিয়ার। সো ওজনের যে ব্যাপারটা, সেটার দুইটা উপাংশ কাজ করবে, একটা এই বরাবর এমজি কস থিটা, একটা এই বরাবর এমজি সাইন থিটা। তাহলে দেখো তো নিচের দিকে, আনত তল বরাবর নিচের দিকে বা ওর গতির বিপরীতে কয়টা বল আছে? দুইটা বল, একটা হলো ঘর্ষণ বল আর একটা হলো ওজনের একটা উপাংশ এমজি সাইন থিটা। তাহলে নিচের দিকে বা গতির বিপরীতে টোটাল ফোর্স কত হবে বলো? গতির বিপরীতে টোটাল ফোর্স, এটা হচ্ছে তাই না, বিরুদ্ধ বল।
টোটাল ফোর্স এফ ইজ ইকুয়ালস টু হোয়াট? দেখো একটা বল আছে কি ঘর্ষণ বল, আর একটা বল কি আছে ওজনের উপাংশ mg সাইন থিটা। ওকে, ঘর্ষণ বলের মান আমরা কেমনে বের করতাম? খুবই সহজ, মিউ কে ইন্টু রিঅ্যাকশন ফোর্স, মানে বস্তুর উপর যে উলম্ব প্রতিক্রিয়া বলটা কাজ করবে সেটাকে ঘর্ষণ গুণাঙ্ক দিয়ে গুণ করলে আমরা কি পাবো? ঘর্ষণ বল পাবো। সো এখানে আমাদের এই উলম্ব বরাবর কি আছে? একটা প্রতিক্রিয়া বল আছে। সেই প্রতিক্রিয়া বলের মান কার সমান হবে? mg cos থিটার সমান হবে, ঠিক আছে? সো আর উইল বি ইকুয়ালস টু হোয়াট? mg cos থিটা, সেটাই বসাই দিবা। ওকে, সো এখন ঘর্ষণ বলের মানটা বসাই দিতে পারো মিউ কে ইন্টু mg cos থিটা প্লাস mg sin থিটা। সো আমাদের থিটার মান কত? 10 ডিগ্রি। ভর দেওয়া আছে 400 কেজি, এম আমাদের 400 কেজি। ওকে, থিটার মান কত? 10 ডিগ্রি। আর মিউকের মানও তোমাকে দিয়ে দিছে, সেটা কত? 0.3। সো মান বসাই দিলেই তুমি কি পেয়ে যাবা? টোটাল বিরুদ্ধ বলের মান পেয়ে যাবা। সহজ, ঠিক আছে? সো এটা ছিল আমাদের গ নাম্বারটা। এবার আসো ঘ নাম্বার। ঘ নাম্বারে কি বলছে? গাড়ির ইঞ্জিনের ক্ষমতা কত হলে গাড়িটা সমবেগে না চলে বরং ত্বরণ প্রাপ্ত হবে? দেখো একটা বস্তু কখন সমবেগে চলে? যখন তার উপর নিট ফোর্স শূন্য হয়। যখনই একটা বস্তুর উপর কোনো নিট ফোর্স থাকবে বা একটা লব্ধি বল কাজ করবে, তখন কিন্তু সে কখনোই সমবেগে গতিশীল হবে না। সে গতিশীল হবে কিসে? ত্বরণে গতিশীল হবে, ঠিক আছে? তাহলে খেয়াল করেন এখানে কাহিনী কি ঘটতেছে। আমাদের গাড়িটা এইভাবে আছে, এই আমাদের আনত তল, ওকে, এরকম, ওকে, এই অ্যাঙ্গেলটা থিটা বা 10 ডিগ্রি যেটা কোয়েশ্চেনে দেওয়া আছে। সো আমাদের গাড়ি কি করতেছে? এই আনত তল বরাবর উপরের দিকে ওঠার চেষ্টা করতেছে, ঠিক আছে? কি করতেছে? এই আনত তল বরাবর উপরের দিকে উঠার চেষ্টা সে করছে। এখন সে যদি উপরের দিকে সমবেগে উঠতে চায়, তার জন্য তার কতখানি বল দেওয়া লাগবে? খেয়াল করো আমাদের এই গাড়ির উপর কিন্তু নিচের দিকে একটা বল আছে। কি বল আছে ভাইয়া? এফ কে প্লাস mg সাইন থিটা। একটু আগেই দেখলাম না যে গাড়ির উপর নিচের দিকে টোটাল ফোর্স হলো এফ কে প্লাস mg সাইন থিটা। এখন এই গাড়ি যদি চায় সমবেগে উপরের দিকে উঠতে, তাহলে তার কতখানি বল প্রয়োগ করা লাগবে? এইটার ঠিক সমান পরিমাণ বল প্রয়োগ করা লাগবে, তাহলেই গাড়ির উপর নিট ফোর্স শূন্য হবে এবং গাড়িটা একটা সমবেগ মেইনটেইন করে উপরের দিকে উঠতে পারবে, আদারওয়াইজ না। তার মানে সমবেগে চলার জন্য কি করতে হবে? গাড়ির কতখানি বল দেওয়া লাগবে বলো? এফ কে প্লাস mg সাইন থিটা পরিমাণ। কেন জানো? তাহলে গাড়ির উপর নিট ফোর্স হবে শূন্য এবং গাড়িটা তখন সমবেগে উপরে উঠবে। এখন ভাইয়া আপনি কেন সমবেগের কথা বলতেছেন? কারণ কুয়েশনে দেওয়া আছে, এই যে দেখো কুয়েশনে কি বলছে? গাড়িটা 60 কিলোমিটার পার আওয়ার সমবেগে উপরে উঠতেছে। তার মানে গাড়ির উপর নিট ফোর্স আছে কোনো? না, থাকলে তো সে সমবেগে উঠতো না, তার অবশ্যই ত্বরণ থাকতো। তার মানে গাড়ি কতখানি বল প্রয়োগ করতেছে? এফ কে প্লাস mg সাইন থিটা পরিমাণ, বা গাড়ির ইঞ্জিন কতখানি বল প্রয়োগ করতেছে? এফ কে প্লাস mg সাইন থিটা পরিমাণ। তার জন্যই গাড়িটা সমবেগে উপরে উঠতে পারতেছে। ওকে, সো এফ কে এর মান কত ছিল? মিউ কে mg cos থিটা প্লাস mg সাইন থিটা। ওকে, সেখানে যদি তুমি মানগুলো বসাই দাও, মিউ কে mg বা থিটার মান এগুলো বসাই দিলেই তোমার বলের মান বের হয়ে যাবে, ঠিক আছে? তুমি পেয়ে যাবা যে গাড়ি কতখানি বল প্রয়োগ করতেছে উপরে উঠার জন্য। এখন এতখানি বল প্রয়োগ করে গাড়ি কত বেগে উপরে উঠতেছে? গাড়ি উঠতেছে 60 কিলোমিটার পার আওয়ার বেগে। তার মানে গাড়ির ভেলোসিটি কত? গাড়ির ভেলোসিটি হলো 60 কিলোমিটার পার আওয়ার, অথবা 60 ডিভাইডেড বাই 3.6 এত মিটার পার সেকেন্ড। তার মানে গাড়িটা এতখানি বল প্রয়োগ করতেছে এবং এতখানি বল প্রয়োগ করে সে এই বেগে উপরে উঠতেছে। তাহলে বলো তো গাড়ির ক্ষমতা কত? গাড়ির ক্ষমতা কেমনে বের করে? P ইজ ইকুয়ালস টু FV। যখন একটা বস্তু সমবেগে গতিশীল হয় তখন তার ক্ষমতা কিভাবে বের করে? বস্তুর উপর প্রযুক্ত বল মাল্টিপ্লাইড বাই বস্তুর সেই সমবেগ। আমরা পড়ছিলাম না কাজ ক্ষমতা শক্তিতে? সো এখানে মান বসাই দিলে তুমি গাড়ির বর্তমান ক্ষমতা পেয়ে যাবা। এখন এর তো তোমাকে বের করতে বলে নাই, তোমাকে বের করতে বলছে গাড়ির ক্ষমতা কত হইলে গাড়িটা ত্বরণে গতিশীল হবে। দেখো এই ক্ষমতা প্রয়োগ করে বা এতখানি বল প্রয়োগ করে গাড়িটা সমবেগে গতিশীল। এখন গাড়ি যদি চায় ত্বরণে গতিশীল হইতে, তাহলে কি লাগবে? গাড়ির উপর একটা নিট ফোর্স লাগবে। নিট ফোর্স কখন তৈরি হবে গাড়িতে, বা কখন গাড়ির একটা লব্ধি বল থাকবে? যখন গাড়ির নিজের প্রযুক্ত বলের মান গাড়ির উপর ক্রিয়ারত বাধাদানকারী বলের চেয়ে বেশি হবে। ধরো তুমি এখানে আসো,
5 মিটার/সেকেন্ড বেগে গতিশীল, তোমার উপর এই দিকেও 10 নিউটন, এই দিকেও 10 নিউটন, ঠিক আছে, এবং তুমি 5 মিটার/সেকেন্ড বেগে গতিশীল, তোমার বেগ চেঞ্জ হবে না, কারণ তোমার উপর লব্ধি বল শূন্য, এই দিকেও 10 নিউটন, এই দিকেও 10 নিউটন, তুমি 5 মিটার/সেকেন্ড বেগেই গতিশীল হইতে থাকবা। এখন ধরো তুমি চাচ্ছ ত্বরণ চাই, বা তুমি ত্বরণ চাচ্ছ, বেগ বাড়াইতে চাচ্ছ, সেই ক্ষেত্রে কি করা লাগবে? তোমার যে বাধাদানকারী বল আছে তার চেয়ে বেশি বল তোমার প্রয়োগ করতে হবে। যদি সেটা করতে পারো তখন তোমার এই দিক বরাবর একটা লব্ধি বল থাকবে, এবং যদি লব্ধি বল থাকে তখন তোমার এই দিক বরাবর ত্বরণ তৈরি হবে। সো সেম থিং গোস ফর গাড়ি। গাড়ির প্রথমে নিচের দিকে যে বাধাদানকারী বল এবং নিজের যে প্রযুক্ত বল, এই দুটো বলের মান ছিল সমান, এর জন্য গাড়ি সমবেগে গতিশীল ছিল। এখন চাচ্ছে গাড়ি ত্বরণে গতিশীল হইতে, সেই ক্ষেত্রে কি করা লাগবে? আগের চেয়ে আরো বেশি বল প্রয়োগ করা লাগবে। তার মানে গাড়ির ক্ষমতা আগে যেটা ছিল, সমবেগে গতিশীল হওয়া অবস্থায় যেটা ছিল, তার চেয়ে বেশি হওয়া লাগবে, তাহলেই গাড়ি ত্বরণে গতিশীল হবে। বুঝতে পারছো? তাহলে গাড়ির ক্ষমতা কি হওয়া লাগবে? গাড়ির ক্ষমতা গ্রেটার দেন পি বা গ্রেটার দেন এফ ইন্টু ভি হওয়া লাগবে। মানে আগে যেটা ছিল সেটার চেয়ে বেশি হওয়া লাগবে। যদি হয় তাহলেই গাড়ির প্রযুক্ত বলের মান হবে আরো বেশি। দ্যাট মিনস সেটা বাধাদানকারী বলের চেয়ে বেশি হয়ে যাবে, তখন গাড়ি ত্বরণে গতিশীল হবে। ঠিক আছে, ভেরি গুড কোয়েশ্চেন, এটা কিন্তু ভালো মতো পড়ে যাও, লাস্ট ইয়ার আসছিল। ঠিক আছে, ভালো প্রশ্ন। ওকে, সহজ জিনিস। দেখেন, কেউ না বুঝলে জিজ্ঞাসাও করতে পারেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে, আই থিঙ্ক সব কিছু ঠিকঠাক। আমরা নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। কারো কোথাও বুঝতে অসুবিধা হইলে সাথে সাথে জানাও। আসো, চট্টগ্রাম বোর্ড 2023 কি বলছে? 5000 কেজি ভরের একটা বালু ভর্তি ট্রাক ঘন্টায় 72 কিলোমিটার/আওয়ার বেগে চলছে। ট্রাক থেকে প্রতি সেকেন্ডে 200 গ্রাম বালু ছিদ্র পথে পড়ে যাচ্ছে। ব্রেক চেপে 20 মিনিট পর ট্রাকটাকে 20 মিটার দূরত্বে থামানো হলো। প্রথম প্রশ্ন, যাত্রা শুরুর 15 মিনিট পর ট্রাকের বেগের মান কত? খেয়াল করো এখানে আসলে কাহিনী কি হচ্ছে, বা ট্রাকের বেগ কেন চেঞ্জ হবে। ট্রাকটা প্রথমে 72 কিলোমিটার/আওয়ার বেগে ছিল, তাই না? এখানে কি আমরা ট্রাকের উপর কোনো রকম বল প্রয়োগ করছি? আমরা কিন্তু কোনো রকম বল প্রয়োগ করি নাই। তাহলে ট্রাকের বেগ কেন চেঞ্জ হবে? কারণ বেগ শুধুমাত্র বল প্রয়োগ করলেই চেঞ্জ হয় না। এখানে ট্রাক থেকে বালু পড়ে যাচ্ছে না, যখন বালু পড়ে যাবে ট্রাক থেকে, ট্রাকের ভর চেঞ্জ হবে না। ট্রাকের ভর যদি চেঞ্জ হয় তখন অটোমেটিক্যালি ট্রাকের বেগও চেঞ্জ হয়ে যাবে। কেন? কারণ ভর বেগটাকে সংরক্ষিত রাখতে হবে। তুমি যদি কোনো বাহ্যিক বল সিস্টেমের উপর প্রয়োগ না করো, সিস্টেমের ভরবেগ সবসময় সংরক্ষিত থাকবে না? অবশ্যই থাকবে। এখানে তো তোমার ভর চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে ভরবেগকে সংরক্ষিত রাখার জন্য অবশ্যই বেগও কি হবে? চেঞ্জ হবে। সেটাই বের করতে বলছে। চলো তাহলে আমাদের 20 মিনিট পর, তাই না, সরি 15 মিনিট পর, 15 মিনিটে বালু পড়বে কতখানি? খেয়াল করো, প্রতি সেকেন্ডে বালু পড়তেছে 200 গ্রাম, তাহলে 15 মিনিটে বালু পড়বে কতখানি? 15 মিনিটে বালু পড়বে কতখানি? বলো বলো বলো। প্রতি সেকেন্ডে পড়তেছে কত গ্রাম? 200 গ্রাম, মানে 0.2 কেজি। তাহলে 15 মিনিটে কত সেকেন্ড? 15 মাল্টিপ্লাইড বাই 60, তাহলে এত সেকেন্ডে বালু পড়বে এতখানি। ঠিক আছে, সো এতখানি বালু আমাদের ট্রাক থেকে পড়ে যাচ্ছে, তার মানে হলো এখানে হলো 30। ঠিক আছে, 30 আর কত? 450 কেজি। 450 কেজি বালু 15 মিনিটে ট্রাক থেকে অলরেডি পড়ে গেছে। ট্রাকের ভর কত ছিল? 5000 কেজি। এখন কি আর 5000 কেজি থাকবে? না, কারণ 450 কেজি বালু তো পড়ে গেছে। তাহলে বর্তমানে ট্রাকের ভর কত? বর্তমানে ট্রাকের ভর, লেখো, ট্রাকের ভর মানে ট্রাকের ফাইনাল ভর, নাম দিলাম এমএফ, সেটা কত হবে? শুরুতে ছিল 5000, সেখান থেকে 450 কেজি পড়ে গেছে, তাহলে থাকবে কত? 4560, 4560 না, 4550 কেজি। ঠিক আছে, সো এটা হলো ট্রাকের বর্তমান ভর। তাহলে শুরুতে ট্রাকের ভর ছিল কত ভাইয়া? 5000 কেজি। ওকে, শুরুতে ট্রাকের বেগ ছিল কত ভাইয়া? শুরুতে ট্রাকের বেগ ছিল 72 কিলোমিটার/আওয়ার। ওকে, 72 কিলোমিটার/আওয়ার মানে হলো 20 মিটার/সেকেন্ড, 3.6 দিয়ে ভাগ করলেই চলে যাবে। ওকে, এবং পরবর্তীতে বা ফাইনালি ট্রাকের ভর কত? ফাইনালি ট্রাকের ভর হলো 4550 কেজি। কত? 4550 কেজি। তোমার কি বের করতে বলছে? ফাইনালি ট্রাকের বেগ কত হবে, বা 15 মিনিট পর ট্রাকের বেগ কত হবে, তাই না? আচ্ছা, তুমি তো এখানে কোনো বাহ্যিক বল প্রয়োগ করছো ট্রাকের উপর? তুমি বাইরে থেকে এসে ঠেলা মারছো? না। অন্য কেউ এসে ঠেলা মারছে? না। তাহলে যদি বাহ্যিক বল প্রয়োগ করা না হয়, ট্রাকের ভরবেগ সংরক্ষিত হবে না? অবশ্যই সংরক্ষিত হবে। তার মানে শুরুতে ট্রাকের ভরবেগ MIVI হবে শেষে ট্রাকের ভরবেগ MFVF এর সমান।
ওকে, এটা কই থেকে পাইছি? ভর বেগের সংরক্ষণশীলতার নীতি, এখানে লিখে দিচ্ছি ভর বেগের সংরক্ষণশীলতার নীতি। ওকে, সংরক্ষণশীলতার নীতি। ওকে, একদম সহজ। সো এখান থেকে তুমি ট্রাকের ফাইনাল ভেলোসিটি বের করতে পারবা, ভিএফ ইজ ইকুয়ালস টু MIVI ডিভাইডেড বাই MF। শুরুতে ট্রাকের ভর কত ছিল? 5000। বেগ কত ছিল? 20 মিটার পার সেকেন্ড। ফাইনালি ট্রাকের ভর কত হয়েছে? 4550 কেজি। এখান থেকেই তুমি ট্রাকের ফাইনাল বেগ পেয়ে যাবা, এবং বেগটা অবশ্যই বৃদ্ধি পাবে, কারণ ভরবেগ তো কনস্ট্যান্ট থাকবে। সো ভর যেহেতু কমে আসতেছে, বেগ অবশ্যই বাড়তে হবে যেন গুণফলটা কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, সহজ, দেখেন বুঝতে পারার কথা, একদম সহজ। ইম্পর্টেন্ট, সহজ বাট ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, কারণ এগুলো একটু ট্রিকি কোয়েশ্চেন, এগুলো ধরতে পারা লাগবে। এবং লাস্ট ইয়ারের নিউটন মেকানিক্সের সবগুলো কোয়েশ্চেনই হালকা হালকা ট্রিকি ছিল, এবং কোনোটাই খুব বেশি সহজ ছিল না। হ্যাঁ, সো এগুলো পারা লাগবে, বুঝতে পারা লাগবে। ওকে ওকে, সো ঘ নাম্বারটা আই গেছে আমরা বুঝে গেছি। এবার আসো ঘ নাম্বারটা। ক নম্বরে কি বলছে? ট্রাকটাকে থামানোর জন্য প্রয়োজনীয় বলের মান হিসাব করা কি সম্ভব? আচ্ছা, ট্রাকটা থামলো কখন? এই যে উদ্দীপকটা ভালো মতো পড়ো, যে 20 মিনিট পর আমরা কি করছি? ব্রেক চাপছি, এবং ব্রেক চেপে 20 মিটার দূরত্বে ট্রাকটাকে থামাইছি। এখন আমাদের বের করা লাগবে এই যে ট্রাকটাকে আমরা 20 মিটার দূরত্বের মধ্যে থামাই দিলাম, তার জন্য কতখানি বল প্রয়োগ করা লাগছে। ওকে, এখন ট্রাকের শুরুতে একটা বেগ ছিল, সেই বেগ আমরা অলরেডি জানি যে ট্রাক 72 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল ছিল। ট্রাকটার ফাইনাল ভেলোসিটি 0, সেটাও ঠিক আছে। থামার আগে ট্রাকটা 20 মিটার গেছে, সেটাও ঠিক আছে। এখান থেকে তুমি ট্রাকের মন্দন বের করতে পারবা, বাট ট্রাকের ভরও তো জানা লাগবে। 20 মিনিট পর তো ট্রাকের ভর চেঞ্জ হয়ে যাবে, বালু পড়তেছে না কন্টিনিউয়াসলি। ট্রাকের ভর শুরুতে 5000 কেজি ছিল, 20 মিনিট পর কি 5000 কেজি থাকবে? অবশ্যই না। সো 20 মিনিট পর ট্রাকের ভর কত সেইটা কিন্তু আপনার জানা থাকা লাগবে। তাহলে চলেন আমরা প্রথমে দেখব 20 মিনিট পর আমাদের ট্রাকের ভর কত হয়। সো প্রতি সেকেন্ডে 0.2 কেজি করে বালু পড়তেছিল, বা 200 গ্রাম করে বালু পড়তেছিল। তাহলে 20 মিনিট পর বালু পড়বে, 20 মিনিট পর বালু পড়বে কতখানি? প্রতি সেকেন্ডে 0.2 কেজি। তাহলে 20 মিনিটে 20 ইন্টু 60। ঠিক আছে, তাহলে এখান থেকে কত হচ্ছে রে? এখানে হচ্ছে কত? 4, তাহলে 240 কেজি, তাই না? কত? 240 কেজি। এটা কি ঠিক হইলো? এই 240 কেজি কেমনে হয়? একটু আগে ছিল হলো 15 মিনিট, 15 মিনিটে পড়লো 450 কেজি। 20 মিনিটে তাহলে 240 কেজি কেন পড়বে? দাঁড়াও, এখানে হলো 3, তাই না? ও আচ্ছা, আমি মনে এখানে ভুল করছি। ये हमने क्या कर दिया? না, ঠিকই তো করছি। দাঁড়াও, ওহো শিট, না 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 না, আমি 0.2 আর 60 কে গুণ করে 30 বানাইছি। ये क्या सीन कर दिया हमने? এখানে ক্যালকুলেশন ভুল করছি, বলবা না তোমরা? এখানে ছিল কত? এখানে ছিল হলো 3, ঠিক আছে, 180 কেজি, 180 কেজি। তাহলে এখান থেকে 180 কেজি যদি চলে যায়, তোমরা তো খুব খারাপ হয়ে গেছো। মাইনাস 180, তাহলে কত হচ্ছে? হচ্ছে হলো 4820 কেজি। ঠিক আছে, তাহলে এখানেও কত হবে? 4820। ওকে, এত কেজি, এবং এখানেও কত বসবে? 4820। ওকে, 4820 কেজি। ঠিক আছে, সো এটা হবে আমাদের ট্রাকের ফাইনাল ভেলোসিটি, মানে যেখানে একটু ক্যালকুলেশন মিস্টেক হয়েছিল। ওকে, এখন 20 মিনিট পর আমরা ট্রাকের ভর বের করতেছি। 20 মিনিটে আমাদের 240 কেজি বালু পড়ে গেছে, ট্রাকের ভর শুরুতে ছিল 5000 কেজি। তাহলে 20 মিনিট পর বা বর্তমানে ট্রাকের ভর কত? বর্তমানে ট্রাকের ভর কত হবে বলো? শুরুতে ছিল 5000, ওকে, পড়ে গেছে কতখানি বালু? 240 কেজি। তাহলে আছে কত রে? 4800, 4760 কেজি। ঠিক আছে, এটা হলো ট্রাকের বর্তমান ভর, মানে 20 মিনিট পরের ভর, যখন তুমি বলটা প্রয়োগ করছো। ট্রাককে থামানোর জন্য ব্রেক চাপছো না, 20 মিনিট পর তো ব্রেক চাপছো। সো যেই মুহূর্তে ব্রেকটা চাপছো, ওই মুহূর্তে ট্রাকের ভর হলো এইটা। ওকে, এখন তুমি যখন ব্রেকটা চাপলা, তখন ট্রাকের বেগ কত ছিল? 72 কিলোমিটার পার আওয়ার। তার মানে ট্রাকের আদি বেগ ছিল কত? 72 কিলোমিটার পার আওয়ার। 3.6 দিয়ে ভাগ করো, 20 মিটার পার সেকেন্ড। ওকে, ট্রাকের ফাইনাল ভেলোসিটি কত? তুমি কি করতেছো? ট্রাকটাকে ব্রেক করে থামাই দিচ্ছ, তার মানে ট্রাকের শেষ বেগ কত হবে? 0ই তো হবে। তাহলে ট্রাকের ফাইনাল ভেলোসিটি 0 মিটার পার সেকেন্ড।
ট্রাকটাকে থামানোর আগে ট্রাকটা কতখানি ডিস্টেন্স ট্রাভেল করতেছে? 20 মিটার। তার মানে ট্রাকের অতিক্রান্ত দূরত্ব কত রে? অতিক্রান্ত দূরত্ব হলো 20 মিটার। আমাদের দেখা লাগবে ট্রাকের ত্বরণ কত বা ট্রাকের মন্দন কত। কেমনে বের করবা? ডিরেক্ট গতিবিদ্যার ফর্মুলা ভি স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার্ড প্লাস 2as। ভি এর মান কত? 0। ইউ কত রে? 20 তার উপর স্কোয়ার্ড প্লাস 2 ইন্টু এ ইন্টু এস এর মান কত? এস হলো 20 মিটার। সো এখান থেকে আমরা এর মান পেয়ে যাব, এ হবে -20 ইন্টু 20 মানে 20 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 20 মানে -10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এতখানি মন্দন ঘটবে ট্রাকের। ট্রাকের ভর কত? এই যে এত। তাহলে ট্রাকের উপর কতখানি বল প্রয়োগ করা লাগবে? ট্রাকের উপর বাধাদানকারী বল বলো কত হবে? ভর জানিস, ত্বরণ জানিস, বল বের করা কোনো ব্যাপার? বলো কত হবে? কত হবে? ভর হলো 4760 এবং মন্দন হলো 10। সো 4700 এত নিউটন। এতখানি বাধাদানকারী বল তোমার ট্রাকের উপর প্রয়োগ করা লাগবে ট্রাককে পুরোপুরি থামানোর জন্য। ওকে, সো যেই মুহূর্তে তুমি ব্রেকটা চাপছো তুমি আসলে এতখানি বল প্রয়োগ করছো। সো আমরা প্রথমে যেটা করব যে ব্রেকটা যখন চাপলাম তখন ট্রাকের ভরটা কত সেটা বের করব। ব্রেক চাপার কারণে ট্রাকের মধ্যে কতখানি মন্দন তৈরি হবে সেটা বের করব। দুটাকে গুণ করে দিলে আমরা কি পেয়ে যাব? ট্রাকের উপর প্রযুক্ত টোটাল বাধাদানকারী বলের মান পেয়ে যাব। ঠিক আছে, একদম সহজ। তুলে ফেলো। এটা ছিল ঘ নাম্বারটা। হ্যাঁ, এটাও কিন্তু লাস্ট ইয়ারের কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট। ওকে, পারবো? সহজ। নেক্সট, সবাই বুঝছো না? কি ব্রো, আদাব আদাব আদাব। ওয়ান শট ক্লাস হচ্ছে, হ্যাঁ এটা আমাদের এই যে একটা ক্লাস বাকি ছিল নিউটনিয়ান মেকানিক্সের সিকিউ এর, ওইটা হচ্ছে আর কি। ঠিক আছে, একটা ক্লাস আর কি আমাদের নেওয়া হয়েছিল না, সো এটা এখন নেওয়া হচ্ছে। ওকে ফাইন, আসো 3 নম্বর কোয়েশ্চেন। এটা যশোর বোর্ড 2022টা অ্যাকচুয়ালি ওখানে হবে। ঠিক আছে, সো এক বছর আগের কোয়েশ্চেন। আসেন কি বলছে? উপরের চিত্রে সরু এবং সুষম দণ্ডের দৈর্ঘ্য AB ইজ ইকুয়ালস টু 1 মিটার। তার মানে এই পুরো লাঠিটার দৈর্ঘ্য কত? 1 মিটার। ভর হলো 2 কেজি। দণ্ডটা তার দৈর্ঘ্যের সাপেক্ষে বা দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী PQ অক্ষের সাপেক্ষে সুষম কৌণিক বেগে ঘূর্ণায়মান। ঠিক আছে, সো ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে সে ঘুরতেছে। ওকে, প্রশ্ন করছে উদ্দীপকের দণ্ডটার জড়তার ভ্রামক নির্ণয় করো। সিরিয়াসলি? ও মাই গুডনেস মি। এই একটা লাঠির ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত হয়? 1/12 ml স্কোয়ার্ড। ভাই ডিরেক্ট ফর্মুলা, আসো। জড়তার ভ্রামক কত হবে? I ইজ ইকুয়ালস টু 1/12 ml স্কোয়ার্ড। তাহলে 1/12, লাঠির ভর কত? 2 কেজি, লাঠির দৈর্ঘ্য কত? 1 মিটার, তার উপর স্কোয়ার্ড। তাহলে জড়তার ভ্রামক কত হবে? 1/6 এত কেজি মিটার স্কোয়ার্ড। ঠিক আছে, সহজ। পারবো? গুড। ঘ নম্বর আসো। উদ্দীপকের দণ্ডটার ঘূর্ণন অক্ষ মধ্যবিন্দু ও থেকে প্রান্তবিন্দু এতে স্থানান্তর করা হলে চক্রগতির ব্যাসার্ধে কিরূপ পরিবর্তন হবে? দেখো প্রথমে সিনারিও কিরকম ছিল? প্রথমে আমাদের লাঠিটা ঘুরতেছিল ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে। ঠিক আছে, সো আমাদের লাঠি ছিল, কই গেল টাটা, এই। ঠিক আছে, যেরকম ছিল এই লাঠিটা ঘুরতেছিল কার সাপেক্ষে? ঘুরতেছিল তার ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে, মানে এইটার সাপেক্ষে। ঠিক আছে, ধরো এইটা, বা এটাকে আর হালকা একটু দিকে আনতে পারো। ওকে, সো এটার সাপেক্ষে সে ঘুরতেছিল। এখন আমরা যেটা করছি, এই লাঠিটার মানে অক্ষ যেটা, ঘূর্ণন অক্ষ যেটা, সেটাকে মাঝখান থেকে সরিয়ে একটা কোণায় নিয়ে আসছি। ওকে, সো শুরুতে সিনারিও এরকম ছিল, এখন সিনারিও কিরকম? এখন লাঠিটা এখানে আছে, বাট ঘূর্ণন অক্ষটা চলে আসছে এখানে। ঠিক আছে, সো লাঠিটা এখন আয় হায় সরি, এটাকে কেমন কি করব? দাঁড়াও, হ্যাঁ আয় হায় পুরোটা ছুটতেছে কেন? দাঁড়া, এবার ঠিক আছে মনে হয়। হ্যাঁ, ওকে ওকে। সো প্রথমে লাঠিটা ঘুরতেছিল তার ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে। এবার আমরা ঘূর্ণন অক্ষটাকে শিফট করে বাম দিকে নিয়ে আসছি, মানে লাঠিটা এখন তার প্রান্তবিন্দুগামী অক্ষের সাপেক্ষে এইভাবে ঘুরতেছে। মানে প্রথমে ঘুরতেছিল এইভাবে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে। ঠিক আছে, এবার ঘুরতেছে এইভাবে প্রান্তবিন্দুগামী অক্ষের সাপেক্ষে। ঠিক আছে, যে এইভাবে ঘুরতেছে, বোঝা যাচ্ছে কিনা? প্রান্তবিন্দুগামী অক্ষের সাপেক্ষে ঘুরতেছে। সো দুই ক্ষেত্রে চক্রগতির ব্যাসার্ধে কি পরিবর্তন হবে সেটা তোমার দেখাইতে হবে। চক্রগতির ব্যাসার্ধ কেমনে বের করে গাইস? জড়তার ভ্রামক সমান mk স্কোয়ার্ড লিখে দিবা, কে এর ভ্যালু বের করবা, ওইটাই চক্রগতির ব্যাসার্ধ। সো ধরলাম প্রথম ক্ষেত্রে চক্রগতির ব্যাসার্ধ k1,
ঠিক আছে, প্রথম ক্ষেত্রে জড়তার ভ্রামক কত? প্রথম ক্ষেত্রে জড়তার ভ্রামক 1/12 ml স্কোয়ার। জানি না কি জানি না, একটা লাঠির ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত হয়? 1/12 ml স্কোয়ার। সেটা সমান লিখে দিবা mk স্কোয়ার্ড, মানে mk1 স্কোয়ার্ড। k1টা কি? প্রথম ক্ষেত্রে চক্রগতির ব্যাসার্ধ। m কাটাকাটি যাবে, k1 এর মান কত হবে? l/√12। ঠিক আছে, তার মানে এল এর মান তো 1, মানে 1/√12 এত মিটার। এটা কি? এটা হলো প্রথম ক্ষেত্রে চক্রগতির ব্যাসার্ধ। প্রথম ক্ষেত্রে চক্রগতির ব্যাসার্ধ। ঠিক আছে, সহজ, একদম সহজ। দ্বিতীয় ক্ষেত্রে কি হয়েছে? চক্রগতির ব্যাসার্ধ কি চেঞ্জ হবে? অবশ্যই চেঞ্জ হবে। দ্বিতীয় ক্ষেত্রে জড়তার ভ্রামক চেঞ্জ হয়ে গেছে না? যখন একটা লাঠি প্রান্তবিন্দুগামী অক্ষের সাপেক্ষে ঘুরবে তখন তার জড়তার ভ্রামক কত হয়? 1/3 ml স্কোয়ার। সো যেহেতু জড়তার ভ্রামক চেঞ্জ হয়ে গেছে, চক্রগতির ব্যাসার্ধ তো অবশ্যই চেঞ্জ হবে। তাহলে ধরলাম দ্বিতীয় ক্ষেত্রে চক্রগতির ব্যাসার্ধ k2। সো সেকেন্ড কেসটায় আমরা লিখতে পারি ভাইয়া জড়তার ভ্রামক 1/3 ml স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু mk স্কোয়ার্ড, মানে mk2 স্কোয়ার্ড। ঠিক আছে, সো এখান থেকে বাদ চলে যাবে, তাহলে k2 এর মান কত হবে? k2 এর মান হবে l/√3, মানে 1/√3 এত মিটার। ঠিক আছে, তাহলে প্রথম ক্ষেত্রে চক্রগতির ব্যাসার্ধ ছিল 1/12 মিটার, 1/√12 মিটার, এবং দ্বিতীয় ক্ষেত্রে চক্রগতির ব্যাসার্ধ কত হয়েছে? 1/√3 মিটার। তার মানে চক্রগতির ব্যাসার্ধ পরিবর্তন হয়েছে। মানে হ্রাস পাইছে অ্যাকচুয়ালি, প্রথম ক্ষেত্রে তো বেশি ছিল, পরের ক্ষেত্রে কমে গেছে। সো চক্রগতির ব্যাসার্ধ কি হয়েছে? হ্রাস পাইছে, ব্যাসার্ধ হ্রাস পেয়েছে। ওকে, সহজ, একদম সহজ। আচ্ছা, হ্রাস কেন পাবে? ধরু উল্টা লিখছি, বৃদ্ধি পাইছে। আমার মাথাটা আসলে গেছে, সরি গাইস, সরি, বৃদ্ধি পাইছে। হ্রাস কেন পাবে? প্রথম ক্ষেত্রে কম ছিল, পরে বাইরে গেছে। ঠিক আছে, সো চক্রগতির ব্যাসার্ধ এখানে বৃদ্ধি পাইছে। সো কেসটার কিছুই না, প্রথম ক্ষেত্রে জড়তার ভ্রামকের জন্য চক্রগতির ব্যাসার্ধ বের করবা, দ্বিতীয় ক্ষেত্রেও জড়তার ভ্রামকের জন্য চক্রগতির ব্যাসার্ধ বের করবা। প্রথম ক্ষেত্রে কম ছিল, পরবর্তী ক্ষেত্রে বাইরে গেছে। সো লাস্টে কি লিখে দিবা? চক্রগতির ব্যাসার্ধ বৃদ্ধি পাইছে। কতখানি বৃদ্ধি পাইছে সেটাও চাইলে ক্যালকুলেট করে দেখাতে পারো। 1/√3 থেকে 1/√12 বিয়োগ করে দিবা, তাইলেই তো হয়ে যাবে যে এতখানি বৃদ্ধি পাইছে। ওকে, সহজ। নেক্সট, এটা বেশি সহজ ছিল, পরেরটাই আসো। হ্যাঁ, কি কমেন্ট কর? আরে ইঞ্জিনিয়ার প্রমিত, ও ভাই রে ভাই, তাই নাকি? আচ্ছা, হয়তো বা যাই না। আচ্ছা, 4 নম্বরটায় আসো। 4 নম্বরটায় কি বলছে দেখ, দিনাজপুর বোর্ড 2023, এটাও লাস্ট ইয়ারের কোয়েশ্চেন। সো আমাদের কাছে একটা লাঠি আছে, সেই লাঠির দৈর্ঘ্য 1 মিটার, এবং লাঠিটা দেখো তার প্রান্তবিন্দুগামী অক্ষের সাপেক্ষে ঘুরতেছে। ওকে, এবং এখানে একটা চাকতি আছে, এই চাকতিটা তার ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ঘুরতেছে। কোয়েশ্চেন পড়ো, 0.5 কেজি ভরের এবি দণ্ডটা, মানে এই লাঠিটার ভর হলো 0.5 কেজি, পিকিউ অক্ষের সাপেক্ষে প্রতি মিনিটে 60 বার ঘোরানো হচ্ছে। ঠিক আছে, সো কৌণিক বেগ তোমাকে দিয়ে দিছে। পরবর্তীতে দণ্ডটিকে এর দৈর্ঘ্যের সমান ব্যাসের, মানে দণ্ডটার যা দৈর্ঘ্য ছিল ওইখানে যেটা তৈরি করা হয়েছে সেটার ব্যাস সেম। ওকে, একটা পাতলা চাকতিতে পরিণত করা হলো এবং পি প্রাইম কিউ প্রাইম অক্ষের সাপেক্ষে মিনিটে 70 বার ঘোরানো হলো। তার মানে প্রথমে ছিল একটা লাঠি, তাকে তার প্রান্তবিন্দুগামী অক্ষের সাপেক্ষে মিনিটে 60 বার ঘোরানো হচ্ছিল। পরবর্তীতে এই লাঠিটাকে আমরা কি বানাইছি? একটা চাকতিতে রূপান্তর করছি। এই চাকতিটার ব্যাস লাঠির দৈর্ঘ্যের সমান, এবং চাকতিটা তার ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মিনিটে 70 বার ঘুরতেছে। ওকে, তোমাকে প্রশ্ন করছে কি চাকতিটার কৌণিক ভরবেগ নির্ণয় করো। আচ্ছা, একটা বস্তুর কৌণিক ভরবেগ বের করার জন্য কি কি লাগে? জড়তার ভ্রামক লাগে এবং কৌণিক বেগ লাগে। প্রথমে আসো জড়তার ভ্রামকে। চাকতির জড়তার ভ্রামক কেমনে বের করে? I ইজ ইকুয়ালস টু হাফ mr স্কোয়ার। জানি না কি জানি না, চাকতির জড়তার ভ্রামক বের করার তো ডিরেক্ট ফর্মুলা আছে, হাফ mr স্কোয়ার। সো একদম ডিরেক্ট বসাই দিব। ওকে, যেহেতু ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে অবশ্যই। ওকে, সো এখান থেকে আমরা বের করব হাফ ইন্টু চাকতির ভর। ভাইয়া চাকতির ভর তো দিয়ে দেয় নাই, কিন্তু তুমি তো লাঠি থেকেই চাকতি বানাইছো, তাই না? এই লাঠিটাকেই তো চাকতিতে রূপান্তর করছো, তাহলে লাঠির যা ভর ছিল চাকতির ভরও কি থাকবে? তাই থাকবে। সো আমাদের লাঠির ভর ছিল 0.5 কেজি, অবভিয়াসলি এই চাকতির ভরও কত হবে? 0.5 কেজি হবে। তাহলে চাকতির ভর 0.5 কেজি। চাকতির ব্যাসার্ধ কত হবে? তোমাকে বলছে লাঠির দৈর্ঘ্য এবং চাকতির ব্যাস সমান, তাহলে চাকতির ব্যাসার্ধ কত হবে? লাঠির দৈর্ঘ্যের অর্ধেক বা ব্যাসের অর্ধেক, দ্যাট মিনস 0.5। ওকে, তার উপর স্কোয়ার্ড। সো এখান থেকে আমরা কি পাবো? জড়তার ভ্রামক পাবো, এত কেজি মিটার স্কোয়ার।
জড়তার ভ্রামক পেয়ে গেছি। এখন লাগবে কৌণিক বেগ, কারণ তোমার কৌণিক ভরবেগ বের করতে বলছে। সো কৌণিক বেগ কত হবে? আপনাকে বলেছে মিনিটে 60 বার ঘোরানো হচ্ছে, সরি চাকতি মিনিটে 70 বার ঘোরানো হচ্ছে, মানে তোমার কি দিয়ে দিছে? কৌণিক বেগ আরপিএম এ দিয়ে দিছে, তাই না? তার মানে ওর কৌণিক বেগ কত? 70 আরপিএম, রোটেশন পার মিনিট, বা মিনিটে 70 বার রোটেট করানো হচ্ছে। ঠিক আছে, সো আমাদের কৌণিক বেগ কত? 70 আরপিএম। এটাকে নিতে হবে কিসে? রেডিয়ান পার সেকেন্ডে। কেমনে রে? 2π/60 দিয়ে গুণ করলেই কি হয়ে যাবে? এটা মিটার পার মিটার লিখতেছি, রেডিয়ান পার সেকেন্ডে চলে যাবে। ঠিক আছে, ওকে। আর এখানে পায়ের ভ্যালু কত বসবে? অবশ্যই 3.14, মনে থাকে যেন। ঠিক আছে, সো তুমি কৌণিক বেগ পেয়ে গেছো, তুমি জড়তার ভ্রামক পেয়ে গেছো। কি বের করতে বলছে? কৌণিক ভরবেগ। কেমনে বের করবা? L ইজ ইকুয়ালস টু I ওমেগা। ঠিক আছে, সো তোমার যে চক্রগতি জড়তার ভ্রামক আছে সেটা বসাই দিবা, কৌণিক বেগ যেটা আছে বসাই দিবা, বসাই দিলেই তোমার কি বের হয়ে যাবে? কেজি মিটার স্কোয়ার্ড পার সেকেন্ড তোমার কৌণিক ভরবেগ বের হয়ে যাবে। সহজ, ঠিক আছে, একদম সহজ, পারা উচিত। পারবো সবাই? শিওর, গুড। এবার আসো সেকেন্ড কোয়েশ্চেন, ঘ নাম্বার। ঘ নাম্বারে কি বলছে? কোন ক্ষেত্রে ঘূর্ণনের জন্য কম শক্তির প্রয়োজন? দেখো এই লাঠিও ঘুরতেছে, ওইদিকে ওই চাকতিও ঘুরতেছে। আমরা দুইজনের ঘূর্ণন গতি শক্তি বের করব। যার ঘূর্ণন শক্তি কম বা ঘূর্ণন গতি শক্তি কম, তাকে ঘোরানোর জন্য কম শক্তি দরকার। যার ঘূর্ণন শক্তি বেশি, তাকে ঘোরানোর জন্য বেশি শক্তি দরকার। সো আমাদের দুইজনের ঘূর্ণন গতি শক্তি বের করলেই হয়ে যাবে। সো প্রথমে আসো আমাদের লাঠি, বা প্রথমে চাকতি দিয়ে শুরু করি যেহেতু চাকতি ছিল। প্রথমে আসি চাকতিতে। ঠিক আছে, চাকতির জড়তার ভ্রামক কত হবে? I ইজ ইকুয়ালস টু হাফ mr স্কোয়ার্ড। এটা আমরা একটু আগেই বের করছি, হাফ ইন্টু 0.5 ইন্টু 0.5 স্কোয়ার্ড। ঠিক আছে, এটা ছিল চাকতির জড়তার ভ্রামক, যেটা একটু আগে বের করলাম। ওকে, চাকতির কৌণিক বেগ কত? সেটাও আমরা একটু আগে বের করছি, 70 আরপিএম, মিনিটে 70 বার রোটেট করতেছে। দ্যাট মিনস 70 ইন্টু 2π/60 এত রেডিয়ান পার সেকেন্ড। ওকে, এটা কি? চাকতির কৌণিক বেগ। এখন তুমি জড়তার ভ্রামক জানো, কৌণিক বেগ জানো, ঘূর্ণন গতিশক্তি বের করা কোনো ব্যাপার? বলো কত হবে? ঘূর্ণন গতিশক্তি ই কে বা চাকতির ক্ষেত্রে হবে হাফ I ওমেগা স্কোয়ার্ড। ঠিক আছে, এটা হলো ঘূর্ণন গতিশক্তি বের করার ফর্মুলা। যেমন রৈখিক গতিশক্তি হাফ mv স্কোয়ার্ড, সো কৌণিকে এসে এমটা আই দিয়ে রিপ্লেস হয়ে যায় আমরা জানি, আর রৈখিক বেগটা কৌণিক বেগ দিয়ে রিপ্লেস হয়ে যায়। ওকে, সো এখান থেকে জাস্ট মান বসানো, তুমি কৌণিক বেগের জড়তার ভ্রামকের মান বসাবা এবং কৌণিক বেগের মান বসাবা, বসাইলেই তোমার কৌণিক গতিশক্তি বা ঘূর্ণন গতিশক্তি বের হয়ে যাবে। কারটা? চাকতিরটা। এবার কারটা বের করতে হবে? লাঠিরটা। সেম প্রসিডিউর। দেখো লাঠির ক্ষেত্রে জড়তার ভ্রামক কত হবে? লাঠিটা ঘুরতেছে কেমনে? তার প্রান্তবিন্দুগামী অক্ষের সাপেক্ষে, রাইট? প্রান্তবিন্দুগামী অক্ষের সাপেক্ষে লাঠির জড়তার ভ্রামক কত হয়? 1/3 ml স্কোয়ার্ড। সো লাঠির জড়তার ভ্রামক হবে I ইজ ইকুয়ালস টু 1/3 ml স্কোয়ার্ড। তাহলে হাফ ইন্টু লাঠির ভর কত? ওই সেম 0.5 কেজি। কই গেল? 0.5 কেজি এবং দৈর্ঘ্য কত? 1 মিটার। বসায় দাও। ইসরে, আমার আসলে নিজেকে নিয়ে আমি খুব হতাশ। ঠিক আছে, ফর্মুলা কেন ভুল লিখতেছি, আই ডোন্ট নো। প্রান্তবিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত? 1/3 ml স্কোয়ার্ড। ও মাই গড। আচ্ছা, 1/3 ইন্টু ভর কত রে? ভর হলো 0.5 কেজি এবং দৈর্ঘ্য কত? 1 মিটার। ঠিক আছে, সো বসাই দিলেই তোমার লাঠির জড়তার ভ্রামক বের হয়ে যাবে। লাঠিটাকে ঘোরাচ্ছ কত বেগে? মিনিটে 60 বার, তাই না? এই যে দেখো বলা আছে লাঠিটাকে আমরা কি করতেছি? মিনিটে 60 বার ঘোরাচ্ছি। তার মানে লাঠির কৌণিক বেগ হলো 60 আরপিএম। কত? 60 আরপিএম। তাহলে 60 ইন্টু 2π/60 এত রেডিয়ান পার সেকেন্ড। এইটা হলো আমাদের লাঠির কৌণিক বেগ, বা এত কৌণিক বেগে আমরা লাঠিকে ঘোরাচ্ছি। তো তুমি লাঠির জড়তার ভ্রামক জানো, কৌণিক বেগ জানো, কৌণিক গতিশক্তি বের করা তো কোনো ব্যাপার না। লাঠির কৌণিক গতিশক্তি কত হবে? EK2 ইজ ইকুয়ালস টু হাফ I ওমেগা স্কোয়ার্ড। ওকে, সব মানই জানো, এটাও জানো, এটাও জানো, বসাই দিবা, লাঠির কৌণিক গতিশক্তি বের হয়ে যাবে। দুইটার মান বের হইছে, তারপর তুমি দেখবা যে কোনটা বড় কোনটা ছোট, তারপর বলে দিবা যে হ্যাঁ লাঠিরটা বা চাকতিরটা ঘূর্ণন গতিশক্তি বেশি, তার জন্য ওকে ঘুরাইতে বেশি শক্তি লাগবে। ধরো চাকতির কৌণিক গতিশক্তি বেশি আসছে, সাপোজ ধরো এটা আসছে তোমার 200, এটা আসছে হলো 150, তাহলে তুমি কি বলবা? যেহেতু চাকতির ঘূর্ণন গতিশক্তি বেশি, তার জন্য চাকতিকে ঘুরাইতে বেশি শক্তি দেওয়া লাগবে, বা চাকতির ঘূর্ণনের জন্য বেশি শক্তি লাগবে। ওকে, আর যদি লাঠিরটা বেশি আসে তাহলে কি বলবা? লাঠির ঘূর্ণন গতিশক্তি বেশি, তাই লাঠিকে ঘোরানোর জন্য বা ঘূর্ণনের জন্য বেশি শক্তি লাগবে।
ঠিক আছে, একদম সিম্পল, জাস্ট জড়তার ভ্রামক আর কৌণিক বেগ বের করে কৌণিক গতিশক্তি বের করা। ওকে, পারবো? গুড, সামনে আগে আসো। চলো 5 নাম্বারটা কি বলছে দেখো। 5 নাম্বারটা কই আসছিল? 5 নাম্বারটা হলো ঢাকা বোর্ড 2021। ওকে, একটা আয়তাকার দণ্ড যার দৈর্ঘ্য হলো 1 মিটার এবং ভর হলো 0.5 কেজি, দণ্ডটার জড়তার ভ্রামক নির্ণয় করো। দেখো, প্রান্তবিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে বলছে, একটু আগেই বের করছি আমরা, যদিও আরেকবার করো। বলো কত হবে? I is equals to 1/3 ml স্কোয়ার্ড। এটা হলো লাঠির প্রান্তবিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করার ফর্মুলা। ওকে, সো 1/3 ইন্টু লাঠির ভর কত ছিল? 0.5, দৈর্ঘ্য কত ছিল? 1 মিটার, তার উপর স্কোয়ার্ড। সো ক্যালকুলেট করলেই বের হয়ে যাবে। সহজ, এটা তেমন কিছু না। কথায় আসো, যদি 1 মিটার ব্যাসের আর যদি দণ্ডটাকে 1 মিটার ব্যাসের পাতলা চাকতিতে পরিণত করা হয় তবে জড়তার ভ্রামকের কোনো পরিবর্তন হবে কি? সিরিয়াসলি এটা কোনো কোয়েশ্চেন হইছে? আচ্ছা, এটা মনে হয় যে শর্ট সিলেবাসের প্রথমটার কোয়েশ্চেন, তাই না? 2021 তো, হ্যাঁ 2021 প্রথম শর্ট সিলেবাসের কোয়েশ্চেন হয়েছিল, 5টা চ্যাপ্টার ছিল। সো তখন প্রশ্ন অনেক সোজা হয়েছিল, এর জন্য কোয়েশ্চেন এত সহজ। বাট এত সহজ আসবে না। তোমাদের লাস্টে যে 4টা করাইলাম না, সেই 4টা তো একদম 2023 কোয়েশ্চেন। সো ওগুলো দেখে আই গেস বুঝতে পারতেছো যে কোয়েশ্চেন কিরকম হয়। এত সহজ হয় না, হালকা একটু ট্রিকি হয়, আবার অনেক বেশি কঠিন হয় না, মানে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হয় আর কি। ঠিক আছে, এটা যেমন বেশি সহজ হয়ে গেছে, তোমার বলছে লাঠিটাকে 1 মিটার ব্যাসের একটা পাতলা চাকতিতে রূপান্তর করা হয়েছে, তার জড়তার ভ্রামক কত হবে বা পরিবর্তন হবে কিনা বের করো। আমরা বের করি, চলো। লাঠিটাকে যদি আমরা একটা চাকতিতে পরিণত করি, এই ধরো আমাদের চাকতি, ঠিক আছে, চাকতিটা এইভাবে তার ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, জড়তার ভ্রামক কত হবে ভাই? জড়তার ভ্রামক হবে 1/2 mr স্কোয়ার্ড। ঠিক আছে, ভর কি চেঞ্জ হবে না? তুমি তো লাঠিটাকেই চাকতি বানাইছো, সো ভর তো চেঞ্জ হবে না। ভর কত ছিল? 0.5 কেজি, সেটাই থেকে যাবে। ব্যাসার্ধ কত হবে? দেখো, লাঠির দৈর্ঘ্য এবং চাকতির ব্যাস সমান। আমাদের লাঠির দৈর্ঘ্য কত ছিল? 1 মিটার। আমরা সেইটারই সমান ব্যাসের বা দৈর্ঘ্যের সমান ব্যাসের একটা চাকতি বানাইছি, তার মানে ওর ব্যাস কত? ওই 1 মিটারই। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ কত হবে? 0.5। সো 0.5 তার উপর স্কোয়ার। এখান থেকে তুমি ক্যালকুলেট করবা, দেখবা অবশ্যই জড়তার ভ্রামক কি হয়েছে? চেঞ্জ হয়েছে। ঠিক আছে, এটা বেশি সহজ। সো প্রথমে লাঠির জন্য বের করা লাগছে জড়তার ভ্রামক, এবং পরবর্তীতে জাস্ট চাকতির জন্য বের করা লাগছে, দুইটা ডিরেক্ট ফর্মুলা, আর কিছুই না। পারবো? সহজ। নেক্সট আসো, কুমিল্লা বোর্ড 2021 কি বলেছে? 5 কেজি ভর এবং 30 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা চাকা মানে চাকতি মিনিটে 60 বার ঘুরছে। চাকাটিকে 5 সেকেন্ডে থামানোর জন্য 0.45 নিউটন মিটার টর্ক প্রয়োগ করা হলো। প্রশ্ন করছে চাকাটির কৌণিক ভরবেগ নির্ণয় করো। আচ্ছা, কৌণিক ভরবেগ বের করার জন্য কি কি লাগে রে? জড়তার ভ্রামক লাগে আর কৌণিক বেগ লাগে। সো একটা চাকা তো চাকতি, রাইট, সেটার জড়তার ভ্রামক কেমনে বের করবা? 1/2 mr স্কোয়ার্ড, তাই না? একটা চাকা কি আলটিমেটলি একটা চাকতি। সো জড়তার ভ্রামক কত হবে? অবশ্যই 1/2 mr স্কোয়ার্ড। ভর তোমাকে দিয়ে দিছে 5 কেজি ভর। ওকে, ব্যাসার্ধ তোমাকে দিয়ে দিছে 30 সেন্টিমিটার ব্যাসার্ধ, দ্যাট মিনস 0.3 তার উপর স্কোয়ার্ড। এখান থেকে আমরা কি পেয়ে যাব? জড়তার ভ্রামক পেয়ে যাব। ওকে, কৌণিক বেগও তোমাকে দিয়ে দিছে, মিনিটে 60 বার ঘুরতেছে, তার মানে কৌণিক বেগ যেটা ওমেগা, সেটা কত হবে? 60 rpm। 60 বার ঘুরতেছে প্রতি মিনিটে, তার মানে 60 মাল্টিপ্লাইড বাই 2π/60, এত রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, সো এটা হলো কৌণিক বেগ, আর এটা হলো আমাদের জড়তার ভ্রামক। কি বের করতে বলছে? কৌণিক ভরবেগ। কেমনে বের করবা? কৌণিক ভরবেগ L is equals to I ওমেগা, জড়তার ভ্রামক মাল্টিপ্লাইড বাই কৌণিক বেগ। সো জড়তার ভ্রামক আপনি জানেন, কৌণিক বেগ আপনি জানেন, দুটাকে গুণ করে দেন, কি পেয়ে যাবেন? কৌণিক ভরবেগ পেয়ে যাবেন। ঠিক আছে, একদম সহজ। পারবো? ভেরি গুড। ঘ নাম্বার আসো। উদ্দীপকে উল্লেখিত সময়ে চাকাটি থামানো যাবে কিনা যাচাই করো। আচ্ছা, চাকার কৌণিক বেগ আমাদের দেওয়া আছে, আমরা টর্ক প্রয়োগ করছি এতখানি, আমাদের দেখা লাগবে এই টর্ক প্রয়োগ করে আমরা 5 সেকেন্ডে চাকা থামাইতে পারি কিনা। ঠিক আছে, চলো দেখা যাক। ঘ নম্বরে আসো। সো আমাদের শুরুতে চাকার কৌণিক বেগ কত ছিল? 60 rpm, এটা ছিল শুরুতে। ওকে, তার মানে 60 মাল্টিপ্লাইড বাই 2π/60 এত রেডিয়ান পার সেকেন্ড, তার মানে 6.28 রেডিয়ান পার সেকেন্ড। ওকে, সো শুরুতে চাকার কৌণিক বেগ এটা ছিল। আমরা কি চাচ্ছি? চাকাকে থামাই দিতে। চাকা যদি থেমে যায় তার শেষ কৌণিক বেগ কত হবে? ভাই একটা জিনিস থাইমা গেছে মানে সে আর ঘুরতেছে না, তাহলে তার শেষ কৌণিক বেগ কত? 0। সো থামাইতে হইলে চাকার শেষ কৌণিক বেগ কত করতে হবে?
শূন্য করতে হবে। এখন এই যে একটা কৌণিক বেগ ছিল সেখান থেকে যে কৌণিক বেগ শূন্য হবে, কেন হবে? কারণ তুমি টর্ক প্রয়োগ করছো। তুমি যদি ওর ঘূর্ণনের বিপরীতে টর্ক প্রয়োগ করো তখন ওর মধ্যে মন্দন তৈরি হবে এবং সেই মন্দন ওকে কি করবে? থামাবে। ওকে, সো কতখানি মন্দন তৈরি হবে সেটা কেমনে বের করব? দেখো তোমাকে টর্কের ভ্যালু দিয়ে দিছে, কতখানি টর্ক প্রয়োগ করছো? 0.45 নিউটন মিটার। ওকে, এতখানি টর্ক তুমি প্রয়োগ করেছো তার উপর, চাকার উপর। সেই চাকার জড়তার ভ্রামক কত? সেই চাকার জড়তার ভ্রামক হাফ mr স্কোয়ার, যেটাই যে তুমি বাইর করছো। এই যে চাকার জড়তার ভ্রামক, তাই না? এটাই তো ছিল। তার মানে হাফ ইন্টু 0.5, হাফ ইন্টু 0.5 ইন্টু 0.3, না? হ্যাঁ, 0.3 তার উপর স্কোয়ার। সো এটা ছিল আমাদের চাকার জড়তার ভ্রামক এবং সেই চাকার উপর আমরা এতখানি টর্ক তার গতির বিপরীতে তৈরি করছি। এখন তুমি বলতে পারো যে ভাই গতির বিপরীতে বা ঘূর্ণনের বিপরীতে তৈরি করছেন, এটা কেমনে বুঝলেন? তুমি যদি গতির বিপরীতে না দাও তাহলে চাকা থামবে কেন? তুমি যদি গতির দিকে টর্ক তৈরি করো তাহলে তো চাকা আরো বেশি বেগে ঘুরবে, তাই না? সো অবশ্যই আমরা গতির বিপরীতে প্রয়োগ করছি, তার জন্য এটা চাকা থামতেছে। ওকে, সো গতির বিপরীতে তুমি যদি চাকার উপর টর্ক প্রয়োগ করো তাহলে চাকার মধ্যে কতখানি কৌণিক ত্বরণ তৈরি হবে সেটা কেমনে বের করব? আমরা জানি টর্কের ফর্মুলা টাউ ইজ ইকুয়ালস টু আই আলফা। ঠিক আছে, এখানে আলফাটা হলো চাকার মধ্যে তৈরি হওয়া ত্বরণ। কিসের জন্য? কৌণিক ত্বরণ। কিসের জন্য? টর্ক প্রয়োগ করার কারণে। ওকে, সো কৌণিক ত্বরণ আলফা হবে টাউ ডিভাইডেড বাই আই। ওকে, টর্কের মান ওই যে 0.45 ডিভাইডেড বাই 0.5 ইন্টু 0.5 ইন্টু 0.09। ঠিক আছে, একদম সহজ। সো এখান থেকে আমরা কৌণিক ত্বরণের মান বের করে ফেলবো, এটা সহজ। ওকে, এখন এই ধরো এটা বের করি, বের করলে একটু সুবিধা হবে তোমাদের জন্য। দাঁড়াও, কাজ আছে এখানে। 0.09 তো আচ্ছা, একটা কাজ করি। উপরে হলো 45, নিচে হলো 5 ইন্টু 5 ইন্টু 9। ওকে, 10 টু দি পাওয়ার -2, 10 টু দি পাওয়ার -2, তাহলে একটা 10 টু দি পাওয়ার 2। ওকে, তাহলে এখানে হচ্ছে 45 বাদ 0.2, 0.2, তাই না? হ্যাঁ, 0.2। আচ্ছা, নিচে আছে 5, না 5, আর উপর আছে হলো 100, তার মানে 20। এত 20 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তোমরা একটু ক্যালকুলেট করো, স্টিল আমারটা ভুল হইতে পারে। এখানে তোমার কৌণিক ত্বরণ বসানো লাগবে -20 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, তোমার রেজাল্ট এখানে প্লাসই আসবে, বাট এখানে বসাইতে হবে মাইনাস। কেন মাইনাস বসাইতে হবে? ভাই এখানে যে কৌণিক ত্বরণটা তৈরি হয়েছে সেটা কি আসলে ত্বরণ না, সেটা তো মন্দন। তুমি তো গতির এগেইনস্টে টর্ক তৈরি করতেছো, তার মানে চাকার কি হচ্ছে? মন্দন হচ্ছে। মন্দন মানে কি? ঋণাত্মক ত্বরণ। সো ত্বরণের মান অবশ্যই নেগেটিভ বসাইতে হবে। বসাইছো? এইবার তুমি দেখো একটা চাকার আদি কৌণিক বেগ ছিল এইটা, আমি চাচ্ছি তার শেষ কৌণিক বেগ শূন্য করতে এবং তার জন্য আমি তার ভিতরে এতখানি কৌণিক মন্দন তৈরি করছি। আমার দেখা লাগবে কৌণিক বেগ এখান থেকে এই শূন্য হইতে কতটুকু সময় লাগে। সেটা কি 5 সেকেন্ডের চেয়ে কম নাকি বেশি? যদি 5 সেকেন্ডের চেয়ে কম হয় বা 5 সেকেন্ডের সমান হয় তাহলে আমরা বলবো যে হ্যাঁ, কোয়েশ্চেনে বলা আছে 5 সেকেন্ডের চাকা থামাইতে চাইছি, পারছি। আর যদি সেই সময়টা 5 সেকেন্ডের চেয়ে বেশি হয় তাহলে কি বলবো? যে না, যেই সময়টা উদ্দীপকে দেওয়া আছে সেই সময়ের মধ্যে আমরা চাকা থামাইতে পারি নাই। ওকে, সো তুমি আদি কৌণিক বেগ জানো, শেষ কৌণিক বেগ জানো, কৌণিক ত্বরণ জানো, সময় লাগবে। কোন ফর্মুলা? v is equals to u plus at, দ্যাট মিন্স ফাইনাল কৌণিক বেগ is equals to ইনিশিয়াল কৌণিক বেগ প্লাস আলফা টি। ঠিক আছে, সো এখান থেকে আমরা টাইম বের করব। টাইম টি উইল বি ওমেগা এফ মাইনাস ওমেগা আই ডিভাইডেড বাই আলফা। ওকে, ওমেগা এফ এর মান কত? 0। ওমেগা আই এর মান কত? 6.28। আলফার মান কত? -20, দ্যাট মিন্স 6.28 ডিভাইডেড বাই 20। ঠিক আছে, এখানে কি ক্যালকুলেশন ঠিক ছিল? আসলে কি 20 হয়? দাঁড়াও একটা মিনিট, একবার চেক করে নিই। চেক না করলে ভয় লাগে। 0.5, 0.5, 0.09, এখান থেকে আমি 45 নিছি, মানে 10 টু দি পাওয়ার -2। 0.5 থেকে 5 নিছি, 10 বাদ, আর এটার জন্য 10 টু দি পাওয়ার -2, উপরে গেলে 10 টু দি পাওয়ার 2, না? ঠিক আছে, ওকে। সো এখান থেকে আমাদের টাইম বের হবে। দেখো এখান থেকে টাইম বের হবে এবং এটা বোঝাই যাচ্ছে 5 সেকেন্ডের চেয়ে কম আসবে। সো আমরা কি লিখবো? যে ইয়েস, 5 সেকেন্ডের মধ্যেই চাকা থামানো যাবে। 5 সেকেন্ডের মধ্যেই চাকা থেমে যাবে। ওকে, মানে 5 সেকেন্ডও লাগবে না, তার চেয়ে কম সময় লাগবে। একদম সহজ। ঠিক আছে, সো আমরা প্রথমে যেটা করব, কৌণিক ত্বরণটা বের করব।
বাকি সব কিছু তো কোয়েশনে দেওয়াই আছে। সেখান থেকে আমরা দেখবো চাকাটা থামাইতে বা চাকার শেষ কৌণিক বেগ শূন্য করে ফেলতে কতটুকু সময় লাগছে। ওকে, সেই সময়টা যদি উদ্দীপকে উল্লিখিত সময়ের চেয়ে কম হয় তাহলে তার চেয়ে কম সময় লাগছে, যদি বেশি হয় তার চেয়ে বেশি সময় লাগছে। সিম্পল অ্যাজ দ্যাট। দেখো বুঝছো কিনা? হো দা নমস্কার 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 নমস্কার। দেখো বুঝতে পারছো না? সহজ ছিল কিন্তু, হ্যাঁ এটা 2021-এর কোয়েশ্চেন। গ নাম্বারটা তো একদমই সহজ ছিল, ঘ নাম্বারটা হালকা একটু বোঝার মতো। জাস্ট যে জায়গাটা একটু ভুল করো না আবার, এই যে এই ত্বরণের মানটা নেগেটিভ বসাও না, হ্যাঁ সরি পজিটিভ বসাও না, ত্বরণটা কিন্তু এখানে নেগেটিভ বসবে। ওকে, আদারওয়াইজ তোমার টাইম নেগেটিভ চলে আসবে। ঠিক আছে, সহজ। চলো সামনে আগে। নেক্সট, এটা হয়ে গেছে। আসো 7 নাম্বার, যশোর বোর্ড 2023 লাস্ট ইয়ারের কোয়েশ্চেন। দেখ কি বলছে, একটা ইলেকট্রন একটা প্রোটনের চারপাশে এত মিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে এত বেগে ঘুরতেছে। ওকে, ব্যাসার্ধও দিয়ে দিছে, আবার তোমার বৃত্তাকার পথের সরি বেগও দিয়ে দিছে, মানে কত বেগে সে ঘুরতেছে, ইলেকট্রনের ভর দিয়ে দিছে। ঠিক আছে, প্রশ্ন কি করছে, উদ্দীপকের আলোকে ইলেকট্রনটার কৌণিক ভরবেগ কত হবে। দেখো ইলেকট্রনটা একটা বৃত্তাকার পথে ঘুরতেছে, তাই না? এইভাবে সেন্টারে আছে কি, সেন্টারে আছে একটা নিউক্লিয়াস, আর এখানে আছে আমাদের ইলেকট্রন। ওকে, সেইভাবে একটা বৃত্তাকার পথে ঘুরতেছে। একটা বস্তু যদি এইভাবে কোনো একটা কিছুকে কেন্দ্র করে এভাবে একটা বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তার জড়তার ভ্রামক কেমনে বের করে? সিম্পল, এম আর স্কোয়ার্ড। একটা ডিসক্রিট ম্যাসের জড়তার ভ্রামক কেমনে বের করো? এম আর স্কোয়ার্ড, রাইট? সো ইলেকট্রনের জড়তার ভ্রামক কত হবে? I is equals to mr squared. ইলেকট্রনের ভর কত? 9.1 into 10 to the power minus 31 কেজি। ওকে, এবং ইলেকট্রনের ঘূর্ণনের ব্যাসার্ধ কত? কত ব্যাসার্ধের বৃত্তাকার পথে সে ঘুরতেছে? 5.2 into 10 to the power minus 10 তার উপর স্কোয়ার্ড। সো এখান থেকে আমরা কি পেয়ে যাব? ইলেকট্রনের জড়তার ভ্রামক পেয়ে যাব। পাইছি। এখন ইলেকট্রনটা যে ঘুরতেছে কত বেগে ঘুরতেছে সেটা দেওয়া আছে, v is equals to 6.977 ওকে ইন্টু 10 to the power 5 এত মিটার পার সেকেন্ড বেগে। ঠিক আছে, এবং ইলেকট্রন যে ব্যাসার্ধে ঘুরতেছে সেটা কত সেটাও দেওয়া আছে, 5.2 ইন্টু 10 to the power minus 10 মিটার। ওকে, সো দেখো তুমি এখানে কি কি জানো? আচ্ছা এটা এটা দরকার ছিল না তো, আচ্ছা এটা থাকলো সমস্যা নেই। জড়তার ভ্রামকের তো কোনো দরকারই ছিল না এই ম্যাথ করার জন্য। আচ্ছা এই ম্যাথের জন্য না জড়তার ভ্রামক দরকার ছিল না, আমি হুদাই জড়তার ভ্রামক বের করছি, কারণ তোমাকে ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করতে বলছে না। দেখো রৈখিক বেগ দিয়ে দিছে, আমরা জানি একটা ফর্মুলা হলো আই ওমেগা। ঠিক আছে, ইলেকট্রনের জন্য বা তোমার যে এরকম যে কোনো বস্তুর জন্য যে ঘুরতেছে, ওকে, কৌণিক ভরবেগ বের করার ফর্মুলা। এখন ইলেকট্রনের জড়তার ভ্রামক কত? এম আর স্কোয়ার্ড। এবং কৌণিক বেগকে যদি রৈখিক বেগ দিয়ে রিপ্রেজেন্ট করো, আমরা জানি v is equals to omega r, that means omega is equals to v divided by r, রাইট? সো ওমেগার পরিবর্তে আমরা কি বসাইতে পারি? v divided by r। তাহলে ফর্মুলা কি চলে আসে? mvr। সো এটা দিয়ে আমরা ডাইরেক্ট ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করতে পারবো। আমাদের জড়তার ভ্রামক এখানে লাগতেছে না, আমি শুধু শুধু লিখে ফেলছি, সরি। ওকে, সো m কত আমাদের? 9.1 into 10 to the power minus 31 কেজি। এটা হলো ইলেকট্রনের ভর। এখানে রৈখিক বেগ কত? রৈখিক বেগ হলো 6.977 into 10 to the power 5 এত, এবং ঘূর্ণন পথের ব্যাসার্ধ কত? 5.2 into 10 to the power minus 10। ওকে, সো এখান থেকে আপনি ক্যালকুলেট করে ডিরেক্ট ওর কৌণিক ভরবেগ বের করে ফেলতে পারবেন, অথবা আপনি চাইলে এখান থেকেও বের করতে পারেন। আপনি যে বেগ দেওয়া আছে না রৈখিক বেগ, আর হলো ঘূর্ণন পথের ব্যাসার্ধ দেওয়া আছে, এখান থেকে প্রথমে ওর কৌণিক বেগ বের করতে পারেন, দেন আই ইন্টু ওমেগা দিয়ে ওর কৌণিক ভরবেগও বের করে আনতে পারেন, বাট সেটা বেশি প্যাচালো হবে, এই ফর্মুলা দিয়ে করাটা বেটার। ওকে, যে কৌণিক ভরবেগ ইজ ইকুয়ালস টু এমভিআর, এম দেওয়া আছে, ভি দেওয়া আছে, আর দেওয়া আছে, বসাই দিবা রেজাল্ট বের হয়ে যাবে। ওকে, সো এইটা হলো আমাদের ইলেকট্রনের কৌণিক ভরবেগ। এবার আসো পরের কোশ্চেনে, উদ্দীপকের ইলেকট্রনটা কক্ষপথে নিরাপদে ঘুরছে। উক্তিটা সঠিক। আচ্ছা 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 বুঝতে পারছি। ওকে, ইলেকট্রনটা এখানে নিরাপদে ঘুরতেছে নাকি ঘুরতেছে না সেটা তোমার যাচাই করা লাগবে। দেখো একটা ইলেকট্রন কাকে কেন্দ্র করে ঘুরতেছে? প্রোটন না? দাঁড়াও দেখে নিই। হ্যাঁ, প্রোটনকে কেন্দ্র করে। সো আমাদের প্রোটন। ওকে, তাকে কেন্দ্র করে ঘুরছে কে? ইলেকট্রন, এইভাবে। ওকে ফাইন, ধরো এই আমাদের ইলেকট্রন আছে এখানে। আচ্ছা সেটা ইলেকট্রন হোক বা যেই হোক, যেই ঘুরুক না কেন,
একটা বৃত্তাকার পথে ঘোরার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি? পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রমুখী বল। যদি এই ইলেকট্রন পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রমুখী বল পায় তাহলেই সে নিরাপদে বৃত্তাকার পথে ঘুরতে পারবে, আদারওয়াইজ না। কেন্দ্রমুখী বল কোন বরাবর দরকার? বৃত্তাকার পথের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে, এই দিক বরাবর কেন্দ্রমুখী বল লাগবে। কতখানি কেন্দ্রমুখী বল লাগবে খেয়াল করে দেখেন ভাইয়া, এফসি ইজ ইকুয়ালস টু এমভি স্কোয়ার্ড বাই আর। ইলেকট্রনের ভর কত? 9.1 ইন্টু 10⁻³ কেজি। কত বেগে ইলেকট্রনটা ঘুরতেছে? ইলেকট্রন ঘুরতেছে 6.977 ইন্টু 10⁵। কত? 6.977 ইন্টু 10⁵, এত বেগে। তার উপর স্কোয়ার্ড ডিভাইডেড বাই ব্যাসার্ধ। কোন ব্যাসার্ধ? যে বৃত্তাকার পথে ইলেকট্রন ঘুরতেছে সেটার ব্যাসার্ধ, সেটা কত? 5.2 ইন্টু 10⁻⁻10। ঠিক আছে, সো এতখানি কেন্দ্রমুখী বল ইলেকট্রনটার দরকার এই বৃত্তাকার পথে সুন্দর মতো ঘোরার জন্য। ওকে, এখন আমার দেখা লাগবে এতখানি কেন্দ্রমুখী বল আসলেই কি ইলেকট্রনের কাছে আছে কিনা। যদি থাকে তাহলে সে সুন্দর মতো বৃত্তাকার পথে ঘুরতে পারবে, আর যদি না থাকে তাহলে সে পারবে না। চলো এর মানটা একটু বের করি, আদারওয়াইজ এটা কনক্লুশন আসা যাবে না। মানটা যদি বের করি 9.1 ইন্টু 10⁻31 মাল্টিপ্লাইড বাই 6.977 ইন্টু 10⁵, তার উপর স্কোয়ার্ড ডিভাইডেড বাই 5.2 ইন্টু 10⁻10। ঠিক আছে, কত আসে? 8, ও মাই গড অনেক অল্প আসছে, যাই হোক 8.52 ইন্টু 10⁻10 নিউটন। ঠিক আছে, সো এতখানি কেন্দ্রমুখী বল আমাদের ইলেকট্রনটার দরকার নিরাপদে ঘোরার জন্য। এখন এখানে ইলেকট্রনের উপর বল প্রয়োগ করবে কে ভাই? কেন্দ্রমুখী বল কই থেকে পাবে ইলেকট্রন? দেখো এই প্রোটন আছে না, প্রোটন ইলেকট্রনকে আকর্ষণ করবে না, প্লাস চার্জ মাইনাস চার্জকে কি করে? আকর্ষণ করে। সো এই কেন্দ্রের দিকে ইলেকট্রনের উপর একটা ইলেকট্রিক ফোর্স কাজ করবে বা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করবে। সেই স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলটা এখানে কি হিসাবে কাজ করবে? কেন্দ্রমুখী বল হিসাবে। সো আমাদের দেখা লাগবে যে ইলেকট্রনের উপর কতখানি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করতেছে। কেমনে বের করবা? কুলম্বের সূত্র ভাইয়া, Fe ইজ ইকুয়ালস টু সি ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার্ড। ঠিক আছে, কুলম্বের ধ্রুবক কত? 9 ইন্টু 10⁹। আমাদের প্রোটনের চার্জ কত? 1.6 ইন্টু 10⁻⁻19। ইলেকট্রনের চার্জও সেম। হ্যাঁ, মাইনাস দিব না? না, কারণ চার্জ প্লাস নাকি মাইনাস সেটার উপর ডিপেন্ড করে বলের ডিরেকশন ঠিক হবে, বলের মান না। বলের মান বের করার জন্য কখনোই চার্জের মান নেগেটিভ দেওয়া লাগে না। ঠিক আছে, এবং বৃত্তাকার পথে ব্যাসার্ধ তো সেমই আছে, 5.2 ইন্টু 10⁻10, এটার উপর স্কোয়ার্ড, তাই না? কারণ আমার প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে দূরত্ব কতটুকু? এই বৃত্তাকার পথের ব্যাসার্ধের সমানিত। সো এটাই বসবে নিচে। ওকে, সো এখান থেকে আমরা বের করতে পারবো যে ইলেকট্রনের উপর প্রোটনটা কতখানি বল প্রয়োগ করতেছে, কারণ ওইটাই আলটিমেটলি কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে। ঠিক আছে, সো এটা যদি আমরা বের করি 9 ইন্টু 10⁹ মাল্টিপ্লাইড বাই 1.6 ইন্টু 10⁻, আচ্ছা এটার উপর স্কোয়ার দিলে ভালো হয়। দাঁড়াও, স্কোয়ার, এই পুরো জিনিসটার উপর স্কোয়ার্ড ডিভাইডেড বাই 5.2, আহারে স্কোয়ার দিতে ভুলে যাই, 5.2 ইন্টু 10⁻10, তার উপর স্কোয়ার। কত হচ্ছে? ওমা, আয় হায়, এই সেম আসছে, আয় হায়, 8.52 ইন্টু 10, ও আচ্ছা নাইস। ঠিক আছে, তার মানে ইলেকট্রনের নিরাপদে ঘোরার জন্য যতখানি কেন্দ্রমুখী বল দরকার ঠিক ততখানি বলই প্রোটন তার উপর প্রয়োগ করতেছে। তার মানে ইলেকট্রনের উপর ক্রিয়ারত বল ইজ ইকুয়ালস টু পর্যাপ্ত কেন্দ্রমুখী বল বা প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল। তার মানে ইলেকট্রনের কাছে কিন্তু প্রয়োজনীয় বা পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রমুখী বল আছে। ঠিক আছে, এখান থেকে আমরা কি বলতে পারি? ইলেকট্রনের কাছে পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রমুখী বল আছে। ওকে, পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রমুখী বল আছে। তাহলে যেহেতু ওর কাছে পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রমুখী বল আছে ভাই, তাহলে ও কি নিরাপদে ঘুরতে পারবে না? অবশ্যই পারবে। সুতরাং ইলেকট্রনটা কি পারবে? নিরাপদে ঘুরতে পারবে। ইলেকট্রনটি নিরাপদে ঘুরতে পারবে, নিরাপদে ঘুরতে পারবে। সহজ, ঠিক আছে, একদম সহজ। দেখো বুঝতে পারছো কিনা? সেখানে আমরা জাস্ট দেখবো যে ইলেকট্রনটা নিরাপদে ঘোরার জন্য কতটুকু কেন্দ্রমুখী বল দরকার এবং সেই পর্যাপ্ত পরিমাণ বল তার কাছে আছে কিনা। যদি থাকে তাহলে সে ঘুরতে পারবে, যদি না থাকে তাহলে পারবে না। তোর এখানে কথার কথা, তোমার কেন্দ্রমুখী বলের চেয়ে এই বলের মানটা কম আসছে,
ঠিক আছে, তার মানে কি তার যতখানি কেন্দ্রমুখী বল দরকার সেটা তার কাছে নাই, তখন সে ঘুরতে পারবে না। এখন যদি এই বলের মান বেশি আসে তাহলে কিন্তু ঘুরতে পারবে, কারণ যতটুকু কেন্দ্রমুখী বল দরকার তার চেয়ে বেশি তার কাছে আছে, তো সমস্যা নাই। তো যতটুকু দরকার ততটুকু দিয়ে এসে ঘুরবে, বাকিটা তার কাছে থেকে যাবে, সমস্যা নেই কোনো। ঠিক আছে, সো কম আসলে হলো সমস্যা। ইলেকট্রনের কাছে যে বলটা আছে সেটার মান যদি কেন্দ্রমুখী বলের চেয়ে কম আসে তখন সে নিরাপদে ঘুরতে পারবে না। যদি সমান বা তার চেয়ে বেশি আসে তাইলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, একদম সহজ, তুলে ফেলো। চলো, পারবো? শিওর? নেক্সট নেক্সট আসো, 8 নাম্বার কোয়েশ্চেন কি বলেছে? পড়ো পড়ো পড়ো, এটা কোথায় আসছে? সিলেট বোর্ড 2022। ওকে, তোমাকে বলছে 100 গ্রাম ভরের একটা পাথর খণ্ডকে 4 মিটার পার সেকেন্ড বেগে উলম্ব তলে বর্ণিত চিত্রের মতো 1 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। এভাবে উলম্ব তলে ঘোরানোটা মনে আছে তো নাকি? ঘূর্ণনরত বস্তুটার পর্যায়কাল নির্ণয় করো। পর্যায়কাল বের করতে বলছে। আচ্ছা, বেগের মান দিয়ে দিছে, ব্যাসার্ধ দিয়ে দিছে, আর হলো ভর দিয়ে দিছে। আচ্ছা সমস্যা নেই, আমরা কৌণিক বেগ বের করলেই তো বের হয়ে যাবে। দেখো এখানে কৌণিক বেগটা প্রথমে বের করো। কৌণিক বেগ কেমনে বের করে? বৃত্তাকার পথে গতিশীল বস্তুর রৈখিক বেগ ডিভাইডেড বাই বৃত্তাকার পথের ব্যাসার্ধ, রাইট? ওই কত বেগে ঘোরাচ্ছ? 4 মিটার পার সেকেন্ড বেগে। বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত? 1। তার মানে কৌণিক বেগও সেম হবে 4 রেডিয়ান পার সেকেন্ড। কৌণিক বেগ যদি জেনে যাও, পর্যায়কাল বের করার কোনো ব্যাপার? বলো, পর্যায়কালের ফর্মুলা কি? t is equals to 2 পাই ডিভাইডেড বাই ওমেগা। তাহলে 2 into 3.14 ডিভাইডেড বাই কত? 4। তার মানে হলো 3.14 ডিভাইডেড বাই 2, তাহলে কত হচ্ছে? 1 পয়েন্ট কত? ক্যালকুলেশন করতে যাই নিজেই বিপদে পড়ে গেলাম। 1.507 মোস্ট প্রবাবলি, না? হইতে পারে, চেক করে তোমরা একটু। 507 হবে নাকি 57 হবে? 57 হবে। 1.57 এত সেকেন্ড। ঠিক আছে, তার মানে এই বস্তুটা এত সেকেন্ডে একবার পুরোটা ঘুরে আসে। ওকে, সহজ, পারবো? শিওর? গতে আসো, গত বেশি সহজ ছিল। গতে বলছে এ বি এবং সি এই বিন্দুগুলোর মধ্যে কোনটাতে সুতার টান সবচেয়ে বেশি হবে? এই যে সুতার টানের প্রশ্ন আসছে। তোমাকে এই 3টা পজিশন দিছে, একটা সর্বোচ্চ পজিশন, একটা সর্বনিম্ন পজিশন, আর একটা দেখো 60 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা পজিশন। এই 3টা পয়েন্টে তোমাকে সুতার টান বের করতে বলছে। ঠিক আছে, বস্তু সব জায়গাতেই 4 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, কোয়েশ্চেনেই বলা আছে। চলো আসো ঘ নাম্বারে। তোমাকে বলেছে এরকম একটা বৃত্তাকার পথে তুমি বস্তুকে ঘোরাচ্ছ কিরকম? এরকম। ঠিক আছে, 3টা পয়েন্ট নাও। প্রথমে আমরা এটা নিয়ে কাজ করি। এটা ছিল আমাদের এ পয়েন্ট। ঠিক আছে, সর্বোচ্চ বিন্দু। সো দেখো, যখন এ পয়েন্টে তোমার বস্তু থাকবে তখন সুতার টান কিরকম হবে খেয়াল করো। এই তো, ঠিক আছে। প্রথম কথা, তুমি তাকে বৃত্তাকার পথে ঘোরাচ্ছ, তার জন্য কি দরকার? কেন্দ্রমুখী বল দরকার, তাই না? কোন দিক বরাবর কেন্দ্রমুখী বল দরকার? এই দিক বরাবর। এই দিক বরাবর কেন্দ্রমুখী বল লাগবে, এটা হলো প্রথম কথা। এখন এখানে কেন্দ্রমুখী বলের যোগান দিতে পারে এমন কে কে আছে? তোমাদের মনে আছে উলম্ব তলে বস্তু ঘোরানো পুরোটা ডিটেলসে পড়াইছিলাম রে। দেখ, এই বরাবর থাকবে সুতার টান, তাই না? সুতার একটা টান কাজ করবে না বস্তুর উপর, কোন দিক বরাবর? এই দিক বরাবর। এবং বস্তুর একটা ওজনও থাকবে, সেটা কোন দিক বরাবর? এই দিক বরাবর, mg। হ্যাঁ, এটা হলো এ পয়েন্টে সুতার টান টি এ। তাহলে দেখো দুইটা বলই এখানে নিচের দিক কাজ করতেছে, সুতার টান প্লাস ওজন। তাহলে দুইজন মিলে সম্মিলিতভাবে কি করবে? কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে বা পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রমুখী বলের যোগান দিবে। তার মানে এ পয়েন্টের জন্য আমরা লিখতে পারি যে কেন্দ্রমুখী বল হবে mg প্লাস এ পয়েন্টে সুতার টানের সমান। তাহলে এ পয়েন্টে সুতার টান কত হবে? এ পয়েন্টে সুতার টান হবে fc মাইনাস mg। ওকে, fc মানে কি? কেন্দ্রমুখী বল। সেটা কেমনে বের করে? mv স্কোয়ার্ড বাই r মাইনাস mg। বস্তুর ভর কত রে? বস্তুর ভর কত? 100 গ্রাম। ঠিক আছে, বস্তুর ভর আমাদের 100 গ্রাম এবং বস্তুকে ঘোরাচ্ছি আমরা 4 মিটার পার সেকেন্ড বেগে। তার মানে 0.1 ইন্টু 4 স্কোয়ার্ড, আর ব্যাসার্ধ ছিল মনে হয় 1 মিটার বৃত্তাকার পথের, সো এটা 1 মাইনাস 0.1 ইন্টু 9.8। এখান থেকে তুমি কি পেয়ে যাবা? এ পয়েন্টে সুতার টান পেয়ে যাবা। ঠিক আছে, এবার আসো বি পয়েন্টে। বি পয়েন্টটা কোথায় আছে ভাইয়া? বি পয়েন্টটা এখানে। এই পয়েন্টে সুতার টান কেমনে বের করবো? দেখো, যখন তুমি বি পয়েন্টে বস্তুকে ঘোরাচ্ছ, ঠিক আছে, তখন এখানেও কি দরকার? একটা কেন্দ্রমুখী বল দরকার। কোন দিক বরাবর? ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে, নিচের দিকে তো না, তাই না? এই যে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে লাগবে হলো কেন্দ্রমুখী বল। তো দেখো এখানে কি কি ফোর্স আছে। প্রথম কথা, সুতা ওকে উপরের দিকে টানবে বস্তুটাকে, তাই না? সুতা যদি বস্তুকে উপরের দিকে না টানতো বা কেন্দ্রের দিকে না টানতো, বস্তু তো ঘুরতোই না। ওকে, সো আমাদের একটা সুতার টান আছে এই দিক বরাবর, সেটা হলো বি পয়েন্টে সুতার টান, নাম দিলাম টিবি।
ওকে, এবং বস্তুর একটা ওজন আছে, সেটা কোন দিকে? নিচের দিকে। ওকে, এখন দেখো একটা বল আছে উপরের দিকে, একটা আছে নিচের দিকে। বস্তু যদি ঘুরতে চায় তাহলে তার কি লাগবে? কেন্দ্রমুখী বল লাগবে। কোন দিকে লাগবে? অবশ্যই উপরের দিকে লাগবে, তাই না? ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে লাগবে, আদারওয়াইজ তো বস্তু ঘুরতেই পারবে না। সো বস্তু যেহেতু ঘুরতেছে, তার মানে অবশ্যই আমার লব্ধি বল কাজ করতেছে এই দিকে। তার মানে টিবির মানটা বড়, এমজির মানটা ছোট। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বি পয়েন্টের জন্য, এখানে লিখতেছি বি পয়েন্টের জন্য কেন্দ্রমুখী বল কত হবে? কেন্দ্রমুখী বল হবে টিবি মাইনাস এমজি। ঠিক আছে, এই দুজনের লব্ধি কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে। আগের বার দুইটা বল একই দিকে কাজ করছিল, সো লব্ধি ছিল দুজনের যোগফল। এবার দুইটা বল পরস্পর বিপরীতে কাজ করতেছে, লব্ধি কি হবে? তাদের বিয়োগ ফলটা হবে। ওকে, এবং বিয়োগ ফলটা কার থেকে কাকে বিয়োগ করবা? বড় বল থেকে ছোট বলকে। কেমনে বুঝবা কোনটা বড়? লব্ধি যেদিকে কাজ করতেছে অবশ্যই ওই দিকের ফোর্স বড়। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বের করতে পারি বি পয়েন্টে সুতার টান ইজ ইকুয়ালস টু এফ সি প্লাস এম জি। এফ সির মান কত হবে? সিমিলার এম ভি স্কোয়ার্ড বাই আর প্লাস এম জি। দ্যাট মিনস 0.1, 100 গ্রামের ভর, আর বেগ হলো 4, তার উপর স্কোয়ার্ড, ব্যাসার্ধ হলো 1, 0.1 এটা প্লাস হবে, সরি, প্লাস 0.1 ইন্টু 9.8। সো এখান থেকে তুমি কি পেয়ে যাবা? বি পয়েন্টে সুতার টান পেয়ে যাবা। ঠিক আছে, সো এটা আমাদের এ পয়েন্টে সুতার টান, এটা আমাদের কি বি পয়েন্টে সুতার টান। আরো একটা প্রশ্ন আছে, সি পয়েন্টে সুতার টানও বের করতে বলছে। দেখো সি পয়েন্টটা কেমনে আছে? বি পয়েন্টের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। ঠিক আছে, সো আমাদের বি পয়েন্টের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে আরো একটা পয়েন্ট আছে এভাবে, এই, ঠিক আছে, এইটা হলো আমাদের সি পয়েন্ট। এটা কি আমাদের সি পয়েন্ট, এবং এই অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি। তোমাকে এই পয়েন্টটায় সুতার টান বের করতে বলছে। দেখো এখানে সুতার টান কোন দিক কাজ করবে? এই যে এই দিক বরাবর, এই বরাবর লাগবে কেন্দ্রমুখী বল, এই বরাবর আছে ওজন এমজি, এবং এই বরাবর আছে ওজনের একটা উপাংশ, এই অ্যাঙ্গেলটাও 60 ডিগ্রি, যেহেতু এইটার এটা অনুরূপ কোণ। এই বরাবর ওজনের উপাংশ এমজি কস 60। সবই কিন্তু এগুলো তোমাদের পড়ানো, হ্যাঁ, যারা এগুলো বুঝতেছো না বা মনে হচ্ছে একদম নতুন, তোমাদের একাডেমিক ক্লাসে এইসব সুতার টান টান সব ভালো মতো পড়ানো হয়েছিল। ওকে, ইনফ্যাক্ট ক্লাসে যে রিভিশন ক্লাসটা নিয়েছিলাম সেখানেও আমি এগুলো বলে দিছিলাম। সো আই থিঙ্ক ইউ গাইস রিমেম্বার। ওকে, সো দেখো এখানে দুইটা বল আছে, একটা সেন্টারের দিকে টিসি বা সি পয়েন্টে সুতার টান, আর একটা তার এগেইনস্টে এমজি কস 60, মানে ওজনের একটা উপাংশ। ঠিক আছে, এখন আমার কেন্দ্রমুখী বল তো লাগবে এই দিকে, বস্তু যেহেতু ঘুরতেছে তার মানে কেন্দ্রমুখী বল তো অবশ্যই আছে, তার মানে টিসিটা বড় এবং এমজি কস 60 যেটা এটা ছোট, এবং এই দুইজনের যে লব্ধি টিসি মাইনাস এমজি কস 60, সে কি করবে? টিসি এর ডিরেকশনে কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে বা কেন্দ্রমুখী বলের যোগান দিবে। ঠিক আছে, সো আমরা লিখতে পারি এখান থেকে, আমি পরের পেজে লিখতেছি সি পয়েন্টের জন্য। সি পয়েন্টে কেন্দ্রমুখী বল কি হবে? সি পয়েন্টে কেন্দ্রমুখী বল হবে সি পয়েন্টে সুতার টান মাইনাস এমজি কস 60। সো টি পয়েন্ট, সি পয়েন্টে সুতার টান হবে এফসি প্লাস এমজি কস 60। ঠিক আছে, এফসি মানে কি? এম ভি স্কোয়ার্ড বাই আর প্লাস এমজি কস 60। ভর কত? 0.1, বেগ হলো 4, ব্যাসার্ধ হলো 1, আবার ভর 0.1, 9.8, কস 60 মান হাফ। সো এখান থেকে তুমি সুতার টান পেয়ে যাবা। ঠিক আছে, এবং তুমি বের করে দেখো সর্বনিম্ন পয়েন্টে সুতার টান সবসময় সর্বোচ্চ হবে। সো বি পয়েন্টে সুতার টান বা টিবি সর্বোচ্চ হবে, অন্যগুলা বের করে দেখো, এইটাই সর্বোচ্চ হবে। ঠিক আছে, বাকিগুলোর তুলনায়, মানে বি পয়েন্টে সুতার টান সবচেয়ে বেশি, সুতার টান সবচেয়ে বেশি, একদম সহজ। ঠিক আছে, পারার কথা। দেখো একদম সহজ, তিনটা পয়েন্টে সুতার টান আপনার বের করে দেখাইতে হবে, বের করার পর দেখবেন যে বি পয়েন্টে সুতার টান সবচেয়ে বেশি আসতেছে। ঠিক আছে, দাদা এই অধ্যায়ে মেইনলি কোন কোন টপিক থেকে ম্যাথ আসার সম্ভাবনা বেশি? ব্যাংকিং একটা আছে, ঠিক আছে, ব্যাংকিং আর হলো আনততল, এই দুটো আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয়। একটা হলো রোড ব্যাংকিং আর একটা হলো আনততলের মধ্যে বস্তুর যে গতি, এইটা টুকটাক সংঘর্ষ থেকেও আসে। ওকে, এই তিনটে, এর বাইরে থেকে নর্মালি খুব বেশি কোয়েশ্চেন আসে না। এখন কৌণিক গতি থেকে আবার কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে, যেমন তোমাদের যেগুলো দেখাইলাম, এই যে এই ম্যাথগুলা, এগুলা এটার আগে কই ছিল, হ্যাঁ, এই যে এই টাইপের কিছু কোয়েশ্চেন টিউশন আসতে পারে, কৌণিক ভরবেগ বা টর্ক থেকে কোয়েশ্চেন আসতে পারে, বা কৌণিক গতি অ্যানালাইসিস থেকে কোয়েশ্চেন আসতে পারে। সো চ্যাপ্টার আসলে অনেক বড়, তো দুইটা কোয়েশ্চেন হওয়ার সম্ভাবনা বেশি, বুঝছো? সো যে কোনো টপিক থেকে আসলে কোয়েশ্চেন আসতে পারে, বাট ওই শুরুর দিকের বল টল এগুলো থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা কম। ভরবেগের সংরক্ষণশীলতার নীতিটা মোটামুটি ইম্পর্টেন্ট,
তারপর তোমার ব্যাংকিংটা ইম্পর্টেন্ট, আনত তলের মধ্যে বস্তুর গতি এটা ইম্পর্টেন্ট। দেন হলো তোমার ওই আনত তলের মধ্যে বস্তুর যে গতি ওখানে কিন্তু ঘর্ষণটাও ইনক্লুডেড, হ্যাঁ, সো ঘর্ষণ অবশ্যই ইনক্লুডেড। এইচএসসি পরীক্ষায় ঘর্ষণ থেকে অনেক কোয়েশ্চেন আসছে, 21এও কোয়েশ্চেন আসছে, 23এও কোয়েশ্চেন আসছে, 22এরটা এখনো দেখিনি, বাট 23এ কোয়েশ্চেন আসছে, ঢাকা বোর্ড 2023 ঘর্ষণ থেকে কোয়েশ্চেন আসছে, ঠিক আছে। আর হলো তোমার সংঘর্ষ থেকে কোয়েশ্চেন আসে, তোমাকে প্রশ্ন করে যে সংঘর্ষ যেটা হইলো এটা কি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, এই টাইপের প্রশ্ন আসে, ঠিক আছে। ওকে গাইস, লেটস গো, সামনে আগাই, আসো। আমাদের 8টা কোয়েশ্চেন সলভ হয়ে গেছে, 9 নম্বরটা আসো। 9 নম্বরটা কই? এই যে, এই দেখো ঘর্ষণ কোয়েশ্চেন, এই যে 2023 লাস্ট ইয়ারের কোয়েশ্চেন, ঠিক আছে। লাস্ট ইয়ারের কোয়েশ্চেন, ঘর্ষণ প্লাস ব্যাংকিং দুটা মিক্স করে কোয়েশ্চেন আসছে, এটা খুব সহজ জিনিস। অনেকে আমরা প্যারা খাই এটা নিয়ে যে ঘর্ষণ প্লাস ব্যাংকিং খুব কঠিন, না, খুবই সহজ, ঠিক আছে। আমরা কোয়েশ্চেন করতে করতে বুঝাই দিচ্ছি, খেয়াল করো। 500 কেজি ভরের একটা গাড়ি 3900 জুল গতিশক্তি নিয়ে রাস্তায় চলছিল, ঠিক আছে। হঠাৎ গাড়িটা 120 মিটার ব্যাসার্ধের একটা বাঁকের সম্মুখীন হলো। রাস্তায় কোনো ব্যাংকিং করা ছিল না, ঠিক আছে। তোমাকে বলছে যে রাস্তা এবং গাড়ির চাকার ঘর্ষণ গুণাঙ্ক হলো 0.2। প্রশ্ন হলো রাস্তার বাঁকে গাড়ির উপর ক্রিয়াশীল কেন্দ্র বিমুখী ত্বরণের মান বের করো। আচ্ছা, প্রথম কথা, তোমার গাড়ির বেগটা জানা লাগবে। তুমি গাড়ির কি জানো? ভর জানো এবং গতিশক্তি জানো। আমরা কি জানি ভাইয়া? গতিশক্তি ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার্ড। সো আমরা লিখতে পারি ভি ইজ ইকুয়ালস টু রুট ওভার 2ek বাই এম। সো আমাদের প্রথমে গাড়ির বেগটা জানা দরকার, তাই না? সো খেয়াল করো, এখান থেকে রুট ওভার 2 ইন্টু ইকের মান কত, গতিশক্তি কত, 3900, ওকে, এবং গাড়ির ভর কত রে, 500, ওকে। তাহলে কত হচ্ছে এখান থেকে বেগ যদি বের করো, 250, তো তাহলে রুট ওভার 390 বাই 50 ক্যালকুলেট করা লাগবে জীবন। দাঁড়াও, 390 বাই হলো 25, তাই না? এটাই করা লাগবে রুট, কত আসে গাড়ির বেগ, 3.95, ওকে। এটা হলো আমাদের গাড়ির ভেলোসিটি যখন গাড়িটা গতিশীল ছিল। এখন তোমাকে প্রশ্ন করছে গাড়ির কেন্দ্র বিমুখী ত্বরণের মান কত। ভাই, কেন্দ্রমুখী ত্বরণ আর কেন্দ্র বিমুখী ত্বরণের ফর্মুলা সেম, জাস্ট ভি স্কোয়ার্ড বাই আর, যেখানে ভিটা হলো যত বেগে সে গতিশীল সেই বেগের মান, এবং আর হলো যে বৃত্তাকার পথে সে গতিশীল সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ। সো বেগের মান তো আমরা পেয়ে গেছি 3.95, তার উপর স্কোয়ার্ড, আর সে কত ব্যাসার্ধের বৃত্তাকার পথে গতিশীল দেওয়া আছে না, 120 মিটার, হ্যাঁ। সো আর এর ভ্যালু কত হবে, 120। এখান থেকে আমরা কি পাবো, কেন্দ্র বিমুখী ত্বরণের মান পাবো, বা কেন্দ্রমুখী ত্বরণ যদি বের করতে বলতো সেম ফর্মুলাই হইতো, ঠিক আছে, সহজ। ঘতে আসো, ঘতে কি বলছে, সর্বোচ্চ বেগ নিয়ে রাস্তা অতিক্রম করতে হলে চালককে তার গাড়ির বেগ কি পরিমাণ পরিবর্তন করতে হবে। সো আমাদের দেখা লাগবে যে গাড়ি যেটা আছে সেই গাড়ি যখন ঘুরতেছে, বাঁকটা ঘুরতেছে, সে সর্বোচ্চ কত বেগ নিয়ে বাঁক ঘুরতে পারবে। খেয়াল করে, এখানে কিন্তু কোনো ব্যাংকিং করা নাই, সো গাড়ি কিন্তু বাঁকানোর কোনো সুযোগ নাই, ওকে। তাহলে এখানে গাড়ি ঘুরবে কেমনে, বা কেন্দ্রমুখী বল আসবে কই থেকে? কেন্দ্রমুখী বল এখানে আসবে ঘর্ষণ বল থেকে। কিভাবে? খেয়াল করো, সহজ জিনিস, হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো যে গাড়ির চাকার ঘর্ষণের সাথে এই তোমার কেন্দ্রমুখী বলের সম্পর্ক বা রোড ব্যাংকিং, ওকে। দেখো এই, হ্যাঁ, এরকম একটা বাঁক আছে, ওকে, ফাইন। সো ধরো কোনো ব্যাংকিং করা নাই, এখন তুমি বাঁকের মধ্যে প্রবেশ করছো এইভাবে, বুঝছো? তুমি যদি বাঁক ঘুরতে চাও, তোমার কি দরকার, পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রমুখী বল দরকার, তাই না? কোন দিক বরাবর? এই দিক বরাবর। তোমার এই দিক বরাবর কেন্দ্রমুখী বল লাগবে। কেন্দ্রমুখী বলটা তুমি পাইতা যদি রোডটা ব্যাংকিং করা থাকতো, মানে এই পাশটা যদি একটু উঁচা করা থাকতো। বাট তোমার রোডটা একদম প্লেন, মানে একদমই যেরকম রোড, হ্যাঁ, একদম প্লেন রোড, মানে এক পাশ আর এক পাশের চেয়ে উঁচা না, কেমনে বুঝাই, মানে এই পাশেও যা এই পাশেও তাই, একদম প্লেন রোড। নর্মালি কি হয়, একটা পাশে একটু উঁচা করা থাকে, ভিতরের সাইডটা একটু নামানো থাকে, তখন এই দিক বরাবর আমরা ওই তোমার প্রতিক্রিয়া বলের একটা উপাংশ পাই, সেটা কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করে, তখন গাড়িটা নিরাপদে ঘুরতে পারে। বাট এটা তো এখন উঁচা না, একদম প্লেন, সো গাড়ি বাঁকানোর কোনো সুযোগ নাই। গাড়ি যদি না বাঁকায় তাহলে কিন্তু এই বরাবর প্রতিক্রিয়া বলের উপাংশ কাজ করার কোনো সুযোগ নাই। তাহলে কেন্দ্রমুখী বল কই থেকে আসবে? প্রথমে কেন্দ্রমুখী বল থাকবে না, ধরলাম প্রথমে কেন্দ্রমুখী বল নাই, গাড়িটা এই অবস্থায় বাঁকে প্রবেশ করছে। একটা বস্তু যদি পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রমুখী বল ছাড়া বাঁকের মধ্যে প্রবেশ করে তখন কি হবে বলতো? সে বৃত্তাকার পথ থেকে ছিটকে যাইতে চাবে। সো আমাদের এই বস্তুটা চাবে এই বৃত্তাকার পথ থেকে এই বরাবর ছিটকে যাইতে,
ঠিক আছে, যে কোনো একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘোরার চেষ্টা করতেছে তার সবসময় বাইরের দিকে একটা ছিটকে যাওয়ার প্রবণতা থাকে। যদি সে পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রমুখী বল না পায় সে সাথে সাথে বাইরের দিকে ছিটকে যায়। সো যেহেতু রোডে ব্যাংকিং করা নাই, অবশ্যই এখানে পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রমুখী বল তো সে পাবে না। সো পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রমুখী বল না পাইলে সে বাইরের দিকে ছিটকে যাইতে চাবে। যখনই সে ছিটকে যায়, আচ্ছা আজান দিচ্ছে, আজান শেষ হোক তাহলে আমরা মনে হয় ছোট্ট একটা বিরতির পরে এই টপিকটা শুরু করতে পারি। আজান শেষ হোক, কারণ আমাদের আরও বেশ কয়েকটা সিকিউ সলভ করা বাকি আছে। সো আমরা একটা ছোট্ট 10 মিনিটের ব্রেক নিয়ে আসি। আমরা কয়টা বাজে এখন? 4:57, তাই না? আমরা 5:10-এ শুরু করি। 5:10-এ আবার শুরু। এই টপিকটা তোমাদের একটু ভালো মতো পড়াই দিই আমি। ওকে, তোমরা যারা নামাজ পড়বে নামাজও পড়ে আসো, বা হালকা পাতলা চা নাস্তাও করে আসতে পারো। আমরা 10 মিনিট পর থেকে ক্লাস আবারও কন্ডাক্ট করবো। 8টা সিকিউ হয়ে গেছে, আরও 4টা আছে, এই 4টা আমরা বিরতির পর শেষ করতেছি। ঠিক আছে, আর সময় নষ্ট করো না, এখন পড়ো তোমরা। ওকে, এই টপিকটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু দেখা যাও, এখন না দেখলেও পরে দেখো। ওকে,
কোথায়, ব্যাচ থর, এই তো। হ্যালো হ্যালো, এই ফিজিক্যাল অপটিক্সের সিকিউ ক্লাস তো নেই নাই রে, এর জন্যই পাচ্ছিস না, ঠিক আছে। আমি বলি তোদের পরীক্ষার টাইমিংটা আর আমার, মানে তোদের পরীক্ষার আগের টাইমিংটা আর আমার পরীক্ষাটা এমন একটা সময় পড়ে গেছে, ওকে, এর জন্যই হলো হালকা একটু প্যারা হইছে, সমস্যা নাই, সেগুলো সব নিয়ে দিব। বাট তোমাদের জন্য একটা স্পেশাল গিফট আছে আমাদের পক্ষ থেকে। আমি জানি তোমরা অনেক মানুষজন নাই, বাট স্টিল আমি একটু জানাই রাখি। হ্যাঁ, একটু বলে রাখি, এটা আসলে আমরা মানে যেহেতু তোমাদের লাস্টের রিভিশনটা আর একটু গুছানো অবস্থায় হওয়া উচিত ছিল, কারণ তোমাদের একাডেমিক ক্লাস তো অনেক আগেই শেষ হয়ে গেছিলো। বাট যেহেতু আমরা প্রমিস করছিলাম যে রিভিশনটা তোমাদের সুন্দর মতো দেওয়াবো, সেটা হয়তো বা হালকা একটু লাস্টের দিকে এসে একটু বিক্ষিপ্ত হয়ে গেছে আমার পরীক্ষার কারণে। বাট তোমাদের এভাবে ছেড়ে দেওয়াটা মোটেও ঠিক হবে না। সো আমরা যেটা করবো, তোমাদের ফিজিক্স পরীক্ষার আগে বন্ধ কম, ফার্স্ট পেপারের আগে একদিন বন্ধ আছে, সেকেন্ড পেপারের আগে 2 দিন বন্ধ আছে। সেই তোমাদের আইসিটি পরীক্ষার শেষ থেকে, হ্যাঁ ধরো তোমাদের আইসিটি পরীক্ষা 1টা থেকে শুরু হইলো, এরকম একটা কিছু হবে তোমাদের জন্য। আইসিটি ধরো 1 PM এ শেষ, ঠিক আছে। ওই দিন থেকে শুরু করে, ওই 1টার সময় থেকে শুরু করে, ধরো বিকাল থেকে 4টা, মোটামুটি 4 PM থেকে তোমাদের রিভিশন আওয়ার শুরু হবে, ঠিক আছে। ওই 5 দিন আমি শুধু এখানেই আছি, আর কোথাও নাই। হ্যাঁ, তোমাদের রিভিশন আওয়ার শুরু হবে। এটা ফিজিক্স ফার্স্ট পেপারেও শুরু হবে, ফিজিক্স সেকেন্ড পেপারেও শুরু হবে 4 PM, বা দ্যাট টাইম ক্যান ভ্যারি। আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য টাইম স্লট আলাদা করে দিব, ঠিক আছে। 2 ঘন্টা বা 3 ঘন্টা করে আমরা প্রতিটা চ্যাপ্টারের জন্য রাখবো। এবং ওই টাইমটার মধ্যে আমি সারাক্ষণ জুমের থাকবো, ঠিক আছে। ফেসবুকে লাইভে থেকে কোনো লাভ নাই, কারণ তখন অতক্ষণ ডিলে করার সময় নেই যে তোমরা কমেন্ট করবা, কই দিবা না দিবা, তারপরে সে সলভ করবো, ওভাবে হবে না। সো আমরা জুমে থাকবো। জুমে তোমার ওই দিন থেকেই শুরু করে একদম পরের দিন পর্যন্ত এরকম 2 ঘন্টা 3 ঘন্টা গ্যাপ দিয়ে বা 2 ঘন্টা করে প্রতি চ্যাপ্টারের জন্য আমরা থাকবো। আমি থাকবো, নাইমও থাকবে। সো এর মধ্যে তোমরা ওই যে কোনো ধরনের সমস্যা নিয়ে চলে আসবা, আইসা জুমে জানাবা যে ভাই এটা সমস্যা, একদম ওই মোমেন্টেই সলভ করাই দিব, ঠিক আছে। সো তোমাদের এই রিভিশন আওয়ারের প্ল্যান করা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের জন্য, সেকেন্ড পেপারের জন্য অলসো। সো ওই টাইমে তোমাদের যা যা সমস্যা হয়, তোমাদের রিভিশন যেমনি দেওয়া লাগে বা দেওয়ার সময় তোমরা যে প্রবলেমগুলো ফেস করো, আইসা আমাদেরকে জানাইলেই হবে, আমরা বসেই থাকবো তোমাদের সলভ দেওয়ার জন্য। আমি জুমে থাকবো হোপফুলি, আর নাইম আশা করি টেলিগ্রামে থাকবে, ঠিক আছে। সো আমরা আসি পুরোপুরি তোমাদের জন্য। আনমিউট, মিউট নাকি? হ্যালো, সাউন্ড আছে তো? সাউন্ড তো আছে, সাউন্ড আছে তো, সাউন্ড আছে, সাউন্ড আছে, তুমি সাউন্ড বাড়াও মনে, ঠিক আছে। সাউন্ড আছে। সো দিস ইজ দ্য প্ল্যান। এটা আমরা ডিটেলস পোস্ট করে দিব গ্রুপের মধ্যে। তোমাদের ফিজিক্স পরীক্ষার যে দুইটা পরীক্ষার আগে, একটার আগে 1 দিন গ্যাপ আছে, আরেকটার আগে 2 দিন গ্যাপ আছে। সো পুরো টাইমটাই আমরা জুমেও আসি, টেলিগ্রামেও আসি তোমাদের জন্য। তোমাদের যে কোনো সমস্যা টেলিগ্রামে জানাইলেও হবে, জুমে জানাইলেও হবে, সবসময় পেয়ে যাবা, ঠিক আছে। সো এই টাইমটা আমরা আছি পুরোপুরি। আরেকটু গুছায় করা যেত সব কিছু। আমার এই লাস্টের দিকে এসে আমি নিজেই পড়াশোনার মধ্যে একটু ঢুকে গেছিলাম পুরোপুরি। সো দেখা গেছে আমি পড়াইতে পারি নাই ওভাবে লাস্টের দিকে এসে, ঠিক আছে। বাট ব্যাপার না, সমস্যা নাই। তোমাদের সব ক্লাস আগে থেকেই দেওয়া ছিল, অ্যান্ড অলসো একাডেমিক তো আমি পড়াইছিলাম। সো তোমাদের ফিজিক্সে খুব বেশি এমনিও সমস্যা থাকা উচিত না, ওকে। তাহলে বোঝা লাগবে আমি খারাপ পড়াইছিলাম। যাই হোক, আসো এখানে আমরা আসি যে একটা গাড়ি রাস্তায় বাঘ ঘুরবে, ঠিক আছে। বাট ধরো সেই রাস্তায় ব্যাংকিং করা নাই, তখন কি হবে? তখন ঘর্ষণ বল কি করবে? কেন্দ্রমুখী বলের যোগান দিবে। নর্মালি যেটা হয়, একটা গাড়ি যখন রাস্তায় বাঘ ঘুরে, ধরো এরকম রাস্তাটা না ব্যাংকিং করা থাকে, মানে রাস্তার একটা সাইড আর একটা সাইডের তুলনায় উঁচু থাকে। সো গাড়িটা থাকে এইভাবে থাকে আমাদের গাড়িটা, ওকে। এই বরাবর একটা প্রতিক্রিয়া বল কাজ করে, এবং প্রতিক্রিয়া বলের একটা উপাংশ কাজ করে এই বরাবর আর সাইন থিটা, যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, ঠিক আছে। সো আমরা এই বরাবর প্রতিক্রিয়া বলের কি পাই? একটা উপাংশ পাই, এবং সেই প্রতিক্রিয়া বলের উপাংশটাই কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করে নরমালি। এখন আমাদের যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনে না রোড ব্যাংকিং করা নাই, তার মানে রাস্তার একটা সাইড কিন্তু আর একটা সাইডের তুলনায় উঁচা না, রাস্তার এরকম ফ্ল্যাট। রাস্তা যদি এরকম ফ্ল্যাট হয়, গাড়িও এভাবে ফ্ল্যাট ভাবে সামনের দিকে আগাবে, ওকে। গাড়ি যদি ফ্ল্যাট ভাবে সামনের দিকে আগায়, প্রতিক্রিয়া বলটাও কিন্তু একদম উলম্ব বরাবর কাজ করবে। তখন কিন্তু তুমি এই বরাবর, মানে বৃত্তাকার পথের রাস্তা যে বাঁকের অংশ, সেই বাঁকের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে কোনো রকম কেন্দ্রমুখী বল পাবা না, কারণ এই বরাবর প্রতিক্রিয়া বলের রূপাংশ হবে আর cos 90 মানে 0।
সো যদি কোনো কেন্দ্রমুখী বল নাই থাকে তাহলে তোমার গাড়ি ঘুরবে কেমনে? বৃত্তাকার পথে ঘোরা সম্ভব? সম্ভব না। আর যদি সে বৃত্তাকার পথে ঘুরতে না পারে বা তার যদি পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রমুখী বল না থাকে তখন হবেটা কি? সে সেই বৃত্তাকার পথ থেকে ছিটকে যাওয়ার চেষ্টা করবে। ইনফ্যাক্ট প্রত্যেকটা ঘূর্ণনত বস্তুর মধ্যেই না এই টেন্ডেন্সি থাকে। যে কোনো বস্তু যখন ঘুরে তার বাইরের দিকে ছিটকে যাওয়ার একটা প্রবণতা থাকে। সেটা থেকে বাঁচায় কে? বাঁচায় হলো কেন্দ্রমুখী বলটা। বাট এখন তো কেন্দ্রমুখী বল সাপ্লাই দেওয়ার কেউ নাই, তাহলে তখন কি হবে? আমার এই গাড়িটা এভাবে বৃত্তাকার পথ থেকে বাইরের দিকে ছিটকে যাইতে চাবে। যখনই গাড়িটা এইভাবে বাইরের দিকে ছিটকে যাইতে চাবে, ধরো এই, ঠিক আছে, তোমার গাড়ি ঘোরার জন্য এই দিক বরাবর কেন্দ্রমুখী বল দরকার। বাট তুমি ধরো কেন্দ্রমুখী বল পাও নাই, কেন্দ্রমুখী বল ধরো 0, ঠিক আছে, কোনো কেন্দ্রমুখী বল নাই, তাহলে গাড়ি তো আমার বৃত্তাকার পথে ঘুরতে পারতেছে না। তখন কি হবে? গাড়িটা এই বৃত্তাকার পথ থেকে বাইরের দিকে ছিটকে যাইতে চাবে। যখনই গাড়ি এই দিকে স্লাইড করতে চাবে বা যেইভাবে ছিটকে যাইতে চাবে, রাস্তায় ঘর্ষণ বল আছে না, ধরো গাড়ি এইভাবে সামনে আগাচ্ছে, কেন্দ্রমুখী বল দরকার এই দিকে, বাট কেন্দ্রমুখী বল নাই, তখন গাড়ি কি চাবে? এই উল্টা দিকে ছিটকে যাইতে চাইতে। গাড়ি যখনই উল্টা দিকে ছিটকে যাওয়ার চেষ্টা করবে তখনই তার গতির বিপরীতে, মানে এই দিকে সে ছিটকে যেতে চাচ্ছে বা এই দিকে সে স্লাইড করে যেতে চাচ্ছে, তখনই তার এগেইনস্টে উল্টা দিকে কি হবে? একটা ঘর্ষণ বল তৈরি হবে। কেমন ঘর্ষণ বল? স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স। তুমি বলতে পারো ভাইয়া স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স, গাড়ি তো গতিশীল, স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স কেমনে হয়? গাড়ি তো এই দিকে গতিশীল, সামনের দিকে গতিশীল, বামে ডানে তো গাড়ি নড়বে না। এই বামে বা ডানে গাড়ি নড়বে না মানে গাড়ি এই যেভাবে এক লাইন বরাবর আসতেছে, ঠিক আছে, গাড়ি এই লাইন থেকে ওই দিকেও যাবে না, গাড়ি এই লাইন থেকে এই দিকেও আসবে না। ওকে, কেন আসবে না? কারণ ঘর্ষণ বল আছে। গাড়ি যখনই ওই দিকে যাইতে চাবে ঘর্ষণ বল কাজ করবে এই দিকে করে গাড়ির যাওয়া থামাই দিবে। গাড়ি যখন এই দিকে আসতে চাবে ঘর্ষণ বল কাজ করবে ওই দিকে, গাড়ির যাওয়া থামাই দিবে। সো গাড়িটা একদম একটা স্ট্রেইট লাইন মেইনটেইন করে বৃত্তাকার পথে ঘুরবে। বামেও যদি যায় চায় বা ডানেও যদি আসতে চায়, তার উল্টা দিকে ঘর্ষণ বল তৈরি হয়ে সেটাকে সে প্রতিরোধ করবে। সো দেখো এখানে আমাদের কেন্দ্রমুখী বল নাই, তাহলে গাড়ি চাবে এইদিকে ছিটকে যাইতে, বাট ছিটকে যেতে পারবে না। কেন? কারণ যখনই সেই দিকে ছিটকে যাইতে চাবে তখনই রাস্তায় ঘর্ষণ আছে না, সেই ঘর্ষণ বল তৈরি হবে এই দিক বরাবর, ঠিক আছে। এবং যেহেতু এবার এই দিক বরাবর একটা ঘর্ষণ বল আছে না এবার এইদিকে, এই ঘর্ষণ বলটাই কি করবে? কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে বা কেন্দ্রমুখী বলের যোগান দিবে। তার মানে এই কেসগুলোতে যেখানে আমাদের ব্যাংকিং নাই বাট গাড়ি বৃত্তাকার পথে ঘুরতেছে, কেমনে ঘুরবে? কারণ এখানে ঘর্ষণ বলটাই কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে বা কেন্দ্রমুখী বলের যোগান দিবে। এবং এখানে ঘর্ষণ বলটা কিন্তু স্থিতি ঘর্ষণ বল, আবারও বলতেছি এটা কিন্তু গতি ঘর্ষণ বল না। তোমার কাছে মনে হইতে পারে যে ভাই কেমনে স্থিতি ঘর্ষণ বল, গাড়ি তো গতিশীল। ইয়েস, গাড়ি গতিশীল, বাট সে সামনের দিকে গতিশীল, বামে ডানে গতিশীল না। ঘর্ষণ বল এখানে কাজ করবে এই দিক বরাবর, মানে গাড়ির, আমি যদি চিন্তা করি এটা গাড়ির ডান দিক বরাবর কাজ করবে ঘর্ষণ বল, বাম দিক বরাবর গাড়ি ছিটকে যাইতে চাবে, ডান দিকে ঘর্ষণ বল তৈরি হয়ে সেই ছিটকে যাওয়া থেকে গাড়িকে প্রতিরোধ করবে এবং এই ঘর্ষণ বলটাই কাজ করবে কি হিসাবে? কেন্দ্রমুখী বল হিসাবে। ঠিক আছে, একদম সহজ। তাহলে চলো এখানে সিনারি কি হবে আলটিমেটলি যেটা হচ্ছে আমাদের ঘর্ষণ বলটা এখানে কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করতেছে। তাহলে এখানে কতখানি ঘর্ষণ বল তৈরি হবে? গাড়িতে এইভাবে একদম সহজ মানে সরল পথে আছে, মানে রাস্তা তো সমান, রাস্তা তো আর ব্যাংকিং করা না যে এক পাশ উঁচা। সো রাস্তা যদি সমান হয় প্রতিক্রিয়া বলের মান কত হবে? এমজির সমান হবে, ঠিক আছে। তাহলে ঘর্ষণ বলের মান কত হবে? মিউ এস ইন্টু এমজি, এবং তার জন্য কতখানি কেন্দ্রমুখী বল পাবো আমরা? এমভি স্কোয়ার্ড বাই আর পরিমাণ, ঠিক আছে। একদম সহজ। মান বসাই দাও। মিউএস এর মান কত? আসো, দিয়ে দিছে ঘর্ষণ গুণাঙ্ক এই যে 0.2, কত? 0.2। এম তো কাটাকাটি যাচ্ছে, মাল্টিপ্লাইড বাই 9.8 ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার্ড বাই আর। আর হলো আমাদের বৃত্তাকার পথের ব্যাসার্ধ, আমাদের মানে ওই রাস্তাটার ব্যাসার্ধ আর কি। রাস্তার ব্যাসার্ধ মনে দেওয়া আছে, কই গেল? ওই যে 120 মিটার ব্যাসার্ধের বাঁক। ওকে, সো ব্যাসার্ধ দেওয়া আছে কত? 120। তো এখান থেকে যদি ভি বের করি, রুট ওভার 0.2 ইন্টু 9.8 ইন্টু 120, ঠিক আছে। কত হচ্ছে? 0.2 ইন্টু 9.8 ইন্টু 120, এটাকে রুট করে দাও, কত আসে? 15.4 এত বেগে। তার মানে যে পরিমাণ ঘর্ষণ বল এখানে তৈরি হচ্ছে রাস্তার চাকার মধ্যে, সেই ঘর্ষণ বল দিয়ে গাড়িটা এত বেগ পর্যন্ত নিরাপদে যাইতে পারবে। গাড়ির বেগ কত ছিল? গাড়ির বেগ ছিল হলো আমাদের 3.95,
তার মানে গাড়ি তো অবশ্যই নিরাপদে যাইতে পারবে, বাট সে মানে আমরা সর্বোচ্চ কত বেগে যেতে পারবো, ওই বেগে তো সে নিরাপদ, সে সর্বোচ্চ এত বেগ পর্যন্ত নিরাপদ। তার মানে গাড়ির বেগ যদি 15.4 বা তার চেয়ে কম হয় তাহলে গাড়ি নিরাপদে ঘুরতে পারবে। বাট যদি বেগটা 15.4-এর চেয়ে বেশি হয়ে যায় তখন ঘর্ষণ বলও পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রমুখী বলের যোগান দিতে পারবে না, তখন গাড়ি ছিটকে বাইরে চলে যাবে। ঠিক আছে, এখন আমাদের প্রশ্ন কি করছিল, প্রশ্ন ছিল যে সর্বোচ্চ বেগ নিয়ে বাঁক অতিক্রম করতে হলে চালককে তার গাড়ির বেগ কতটুকু পরিবর্তন করতে হবে। তাহলে বাঁকে গাড়ির সর্বোচ্চ বেগ কত হইতে পারে, সর্বোচ্চ বেগ হইতে পারে 15.4, গাড়ির বর্তমান বেগ কত, বর্তমান বেগ হলো 3.95। তার মানে সর্বোচ্চ বেগে যাওয়ার জন্য কতখানি বেগ পরিবর্তন করতে হবে, বেগ বৃদ্ধি করতে হবে। বেগ বৃদ্ধি ইজ ইকুয়ালস টু 15.4 মাইনাস 3.95 এত মিটার পার সেকেন্ড। সো আমরা গাড়ির বেগ এতখানি বৃদ্ধি করব গাড়িটাকে সর্বোচ্চ বেগে বাঁক ঘোরানোর জন্য। মানে গাড়ির যে বর্তমান বেগ আছে সেটা তো গুড, ঠিক আছে, গাড়ি আরামসে ঘুরতে পারবে, বাট আমরা দেখতে চাচ্ছি সর্বোচ্চ কত বেগে ঘুরতে পারে, সর্বোচ্চ এত বেগে ঘুরতে পারে গাড়িটা এই বাঁকের মধ্যে। কেন, ঘর্ষণ বলের কারণে। ঘর্ষণ বল কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে বা কেন্দ্রমুখী বলের সাপ্লাই দিবে। ওকে, সো আমাদের সর্বোচ্চ বেগে ঘোরানোর জন্য বেগ বৃদ্ধি করা লাগবে। আগে ছিল 3.95, এখন সর্বোচ্চ বেগ হলো 15.4 সরি। সো বেগ বৃদ্ধি করতে হবে এতখানি। ঠিক আছে, সহজ। দেখো, হ্যাঁ দাদা, প্রথম চিত্রে আর সাইন থিটার জায়গায় আর কস থিটা হবে না। আমি তো এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরছি, তাহলে এটা কস থিটা কেন হবে? তুমি এটাকে থিটা ধরলে তখন কস থিটা হবে, আর এটাকে থিটা ধরলে এটা সাইন থিটা হবে, এটা কস থিটা হবে। ঠিক আছে, ওকে, গ্রেট। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন আসো, 10 নাম্বার কোয়েশ্চেন। এটা কোথায়, বরিশাল বোর্ড 2023 লাস্ট ইয়ারের কোয়েশ্চেন। 2 মিটার প্রশস্ত এবং 200 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা ব্যাংকিং যুক্ত পথে একটি গাড়ি 50.4 কিলোমিটার পার আওয়ার বেগে নিরাপদে বাঁক নিতে পারে। প্রশ্ন করছে রাস্তার ব্যাংকিং এর উচ্চতা নির্ণয় করো। খুবই সহজ জিনিস। আসো, এই হলো আমাদের রাস্তাটা, ঠিক আছে, ধরো এটা থিটা কোণে ব্যাংকিং করা আছে, এটা হলো রাস্তার প্রস্থ, সরি এইটা হলো রাস্তার প্রস্থ ডি, এবং রাস্তার এক পাশের তুলনায় আর এক পাশের উচ্চতা ধরো এইচ। ঠিক আছে, এখন তোমাকে বলছে যে রাস্তার যে ব্যাসার্ধ সেটা হলো 200 মিটার। ওকে, আর রাস্তার প্রস্থ বা প্রশস্ত দিয়ে দিছে কত, 2 মিটার। ওকে, গাড়িটা কত বেগে পার হবে, গাড়িটা পার হবে 50.4 কিলোমিটার পার আওয়ার বেগে। তার মানে গাড়ির বেগ কত, 50.4 কিলোমিটার পার আওয়ার, মানে এত বেগে সর্বোচ্চ বা সর্বোচ্চ এত বেগে গাড়িটা নিরাপদে পার হইতে পারতেছে এই ব্যাংকিং করার কারণে। ওকে, সো গাড়ির বেগ হলো 50.4 ডিভাইডেড বাই 3.6 এত মিটার পার সেকেন্ড। 16-17 কিছু একটা হবে হয়তো, বা 16-17 না, আরো কম হবে। কত হবে, 12-13 বা 14 এরকম, 13 হইতে পারে, 14 সরি 14 মিটার পার সেকেন্ড। কত হবে, 14 মিটার পার সেকেন্ড। তার মানে এই বাঁকে আমাদের গাড়িটা সর্বোচ্চ 14 মিটার পার সেকেন্ড বেগে ঘুরতে পারে। তাহলে এই বাঁকটা কত কোণে ব্যাংকিং করা, কেমনে বের করে ব্যাংকিং কোণ, tan থিটা ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার্ড বাই আর জি। তাহলে থিটা কত হবে, tan ইনভার্স ভি স্কোয়ার্ড বাই আর জি। ওকে, তার মানে tan ইনভার্স ভি এর ভ্যালু কত 14, তার উপর স্কোয়ার্ড আর কত 200, জি এর মান কত 9.8। সেখান থেকে আমরা কি পেয়ে যাব, ব্যাংকিং কোণ পেয়ে যাব। পাইছো, কি বের করতে বলছে, রাস্তার একটা পাশের তুলনায় আর একটা পাশ কতটুকু উঁচু, কেমনে বের করবা, ত্রিকোণমিতি। সাইন থিটা ইজ ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, লম্ব হলো এইচ, অতিভুজ হলো ডি, সো এইচ হবে ডি সাইন থিটা। ডিটা কি, অতিভুজ মানে রাস্তার প্রশস্ত, সেটা হলো 2, এবং থিটার মান কই থেকে পাবো, এই যেখানে থিটার মান বের করছো না সাইনের ভিতর বসাই দিবা, বসাই দিলেই তোমার বের হয়ে যাবে যে রাস্তার একটা পাশের তুলনায় আর একটা পাশ কতটুকু উঁচা করা লাগবে। ঠিক আছে, সহজ। সো এটা ছিল আমাদের গ নাম্বার। গতে কি বলছে, উদ্দীপকের রাস্তাটা ব্যাংকিংহীন হলে গাড়িটা নিরাপদে বাঁক নিতে পারবে কিনা। কি করবা বলো, যদি এটা ব্যাংকিংহীন হয় তখন আমাদের কেন্দ্রমুখী বলের যোগান দিবে কে, ঘর্ষণ বল। যদি ঘর্ষণ বল কেন্দ্রমুখী বলের যোগান দেয় সেই ক্ষেত্রে আমাদের গাড়ি সর্বোচ্চ কত বেগে ঘুরতে পারবে, একদম আগেরটা। চলো কেমনে বের করবা, ঘর্ষণ বল যোগান দিচ্ছে কেন্দ্রমুখী বল, ঘর্ষণ বল কত হবে মিউএস ইন্টু এমজি। কারণ যেহেতু আমাদের ব্যাংকিং করা নাই, তাহলে রাস্তা তো সমতল, রাস্তা সমতল হলে গাড়ির উপর প্রতিক্রিয়া বল কি হবে, পুরোপুরি এমজির সমান। সো মিউএস ইন্টু আর আলটিমেটলি হবে মিউএস ইন্টু এমজি। এটা আমাদের ঘর্ষণ বলের মান, যে কি করবে কেন্দ্রমুখী বলের যোগান দিবে। সো আমাদের বি এর মান হবে √r মিউএস ইন্টু জি আর।
সর্বোচ্চ এত বেগ নিয়ে ঘুরতে পারবে যদি সে ঘর্ষণের জন্য ঘুরে, ঠিক আছে। আর ব্যাংকিং করা থাকলে দ্যাটস এ ডিফারেন্ট থিং। ব্যাংকিং করা থাকলে এই যে 50.4 কিলোমিটার পার আওয়ার বেগে বা 14 মিটার পার সেকেন্ড বেগে ঘুরতে পারবে। আর যদি ব্যাংকিং করা না থাকে সেক্ষেত্রে শুধুমাত্র ঘর্ষণ বল কাজ করবে। ঘর্ষণ বল কাজ করলে সে সর্বোচ্চ এত বেগ নিয়ে ঘুরতে পারবে, ঠিক আছে, যেটা আমরা একটু আগেই দেখলাম। তাহলে রুট ওভার মিউএস এর মান কত রে? মিউএস কত? ঘর্ষণ গুণাঙ্ক কত? 0.5। কত? 0.5। জি তো 9.8 এবং ব্যাসার্ধ মানে 200 ছিল না? কত ছিল? হ্যাঁ 200, ঠিক আছে। তার মানে ঘর্ষণের জন্য সে সর্বোচ্চ বেগে ঘুরতে পারবে রুট ওভার 0.5 ইন্টু 9.8 ইন্টু 200, কত? 31.3 এত মিটার পার সেকেন্ড বেগে। ওকে, আমার গাড়ির বেগ কত? আমার গাড়িটা ঘুরতেছে কত বেগে? দেওয়া আছে, আচ্ছা এটাই তো, তাই না? এইটাই, হ্যাঁ ফাইন। সো আমাদের গাড়ি ঘুরতেছে হলো 14 মিটার পার সেকেন্ড বেগে, তাই না? 14 মিটার পার সেকেন্ড বেগে। আর ঘর্ষণের জন্য সর্বোচ্চ বেগ কত হইতে পারে? 31.3 মিটার পার সেকেন্ড। মানে এত বেগ পর্যন্ত যদি সে ঘুরে, মানে তার বেগ যদি 31.3 সমান বা তার চেয়ে কম হয়, তাহলে সে নিরাপদে ঘুরতে পারবে। এর চেয়ে বেশি হইলে আর নিরাপদ না। সো আমাদের যে বেগ সেটা তো 14 মিটার পার সেকেন্ড, তো অবশ্যই 31.3 মিটার পার সেকেন্ডের চেয়ে কম রে। সো যেহেতু কম, তার মানে গাড়িটা অবশ্যই নিরাপদে ঘুরতে পারবে। গাড়িটি নিরাপদে ঘুরতে পারবে, ঠিক আছে, নিরাপদে ঘুরতে পারবে। সহজ, ঠিক আছে। কেন নিরাপদে ঘুরতে পারবে? ঘর্ষণের জন্য। ঘর্ষণ বল কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে, এটা লিখে দিতে পারো লাস্টে। ঘর্ষণ বল কেন্দ্রমুখী বলের যোগান দিবে, ঠিক আছে, কেন্দ্রমুখী বলের যোগান দিবে। ভালো প্রশ্ন কিন্তু এগুলো, হ্যাঁ রিসেন্টলি কিন্তু এগুলো আসতেছে, ভালো মতো পড়ো। ঘর্ষণের সাথে রোড ব্যাংকিং, ঘর্ষণের সাথে রোড ব্যাংকিং কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা পড়ো ভালো মতো, ঠিক আছে। দ্য সিকিউতে এই সূত্রটা H/D, এটা ডিরেক্ট ইউজ করো না, এটা ডিরেক্ট ইউজ না করা ভালো, ঠিক আছে, কারণ ডিরেক্ট ইউজ এটা তো হালকা একটু ফ্লজ আছে। ধরো থিটার মান যদি 4 ডিগ্রির চেয়ে বেশি হয়ে যায়, তখন তো ট্যান থিটার সাইন থিটার মধ্যে হালকা একটু ডেভিয়েশন আসে, তাই না? সো না করা বেটার। এইচএসসি পরীক্ষাগুলো করো না, ঠিক আছে। যদি এমসিকিউতে আসে তখন করতে পারো, রিটেনে করার দরকার নাই, ঠিক আছে। এটা কি গতি ঘর্ষণ? না, এটা তো স্থিতি ঘর্ষণের জন্য। একটু আগে বললাম না, এই যে দেখো, এটা হলো স্থিতি ঘর্ষণের জন্য। মানে তোমার গাড়ি তো গতিশীল, ঠিক আছে, সে কোন বরাবর গতিশীল? এইভাবে একটা ধরো স্ট্রেট লাইন বরাবর সে গতিশীল। সো গাড়িটা চাপে বামে বা ডানে সরতে, সেই বামে ডানে সরা থেকে থামাবে হলো ঘর্ষণ, বুঝছো? সো গাড়ি কিন্তু বামে ডানে কোথাও সরতে পারবে না ঘর্ষণ বলের কারণে। সো এটা স্ট্যাটিক ফ্রিকশন, কারণ গাড়ি বামে ডানে সরতে পারতেছে না, সে ফিক্সড আছে একটা মিডল পজিশনে, সে ফিক্সড থেকে সামনে আগাচ্ছে। মানে আমরা তো এতদিন ধরে একটা ডাইমেনশনে গতি দেখছি, তাই না? ধরো গতি 2 ডাইমেনশনে, মানে এরকম, দাঁড়াও দেখাই, এরকম, এই এই, ঠিক আছে, এই এই। যদি ঘর্ষণ না থাকতো সেক্ষেত্রে যেটা হইতো, তোমার গাড়ি এখান থেকে যাত্রা শুরু করতো, ওকে, সে আস্তে আস্তে এইভাবে যাইতো, ঠিক আছে, এটা হলো ঘর্ষণ না থাকলে। আর যদি ঘর্ষণ থাকে, গাড়ি যদি এখান থেকে যাত্রা শুরু করে, গাড়ি এভাবে যাবে, একদম সরাসরি আসবে। কেন? কারণ বামে ডানে যাওয়া থেকে থামাবে হলো ঘর্ষণ। যখনই তোমার গাড়ি এইভাবে ডান দিকে সরে যেতে চাবে, যখন এইভাবে সরে যেতে চাবে ডান দিকে, তখনই স্থিতি ঘর্ষণ এই দিক বরাবর কাজ করে ওই ডান দিকে সরাটাকে থামাই দিবে। সো গাড়ি তোমার এই ডাইমেনশন বরাবর কি আছে? ফিক্সড, রাইট? সো এখানে স্থিতি ঘর্ষণ কাজ করতেছে। ওকে, গুড। দেখো, বুঝছি, পরেরটা যাব। তাহলে কোন সূত্র ইউজ করব দাদা? আরে এই যে দেখাইলাম না মাত্র, এই যে প্রথমে তুমি ট্যান থিটা বের করে নিবা, সেখান থেকে থিটার ভ্যালু বের করবা, দেন সাইন থিটা অ্যাপ্লাই করে এখান থেকে এইচ এর ভ্যালু বের করবা, ঠিক আছে। ডিরেক্ট না করার চেয়ে এভাবে 2 ধাপে করাটা বেটার। ওকে, গ্রেট। নেক্সট আসো, কি বলছে 11 নাম্বারটা? 2 কেজি এবং 3 কেজি ভরের দুইটা বস্তুকে যথাক্রমে এত এবং এত বেগে, আচ্ছা 2 কেজি এবং 3 কেজি ভরের দুইটা বস্তু যথাক্রমে এত এবং এত বেগে বিপরীত দিক থেকে এসে সংঘর্ষের পর বস্তু দুইটা একত্রে মিলিত হয়ে নির্দিষ্ট দিকে যাত্রা শুরু হলো, ঠিক আছে। সংযুক্ত বস্তুর দুইটার চূড়ান্ত বেগ কত? সিলেট বোর্ড 2023 সংঘর্ষের প্রশ্ন। দেখো, সেটা আমরা কেমনে করবো ভাই? ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। একটা বস্তু আছে এই, ওর ভর কত রে? 2 কেজি, ও যাচ্ছে এই দিকে কত বেগে? 8.8 মিটার পার সেকেন্ড বেগে। আর একটা বস্তু আছে এই, ওর ভর কত? ওর ভর হলো 3 কেজি, ও আসতেছে কোন দিকে? এই দিকে, কত বেগে? 1.2 মিটার পার সেকেন্ড। তোমাকে বলছে যে সংঘর্ষের পর তারা একত্রে যাওয়া শুরু করলো, ঠিক আছে, তাদের সেই মিলিত বেগটা বের করতে বলছে। কেমনে বের করবা? ভর বেগের সংরক্ষণশীলতার নীতি, ভর বেগের
সংরক্ষণশীলতার নীতি। ঠিক আছে, এর জাস্ট সংরক্ষণশীলতা লিখলাম। ওকে, ধরো আমরা এই দিকটাকে পজিটিভ ধরে নিচ্ছি, সাইন কনভেনশন এখানে লাগবে যেহেতু দুই দিকে গতি। সো এই দিক বরাবর সকল গতি পজিটিভ, তার বিপরীত দিকের সকল গতি নেগেটিভ। ওকে, তাহলে দেখো শুরুতে এই বস্তুর ভরবেগ কত ছিল, 2 × 8.8। সংঘর্ষের পূর্বে ওর ভরবেগ কত ছিল, 3 × -1.2। কেন? কারণ ও তো বিপরীত দিকে গতিশীল, আমরা এই দিকটাকে পজিটিভ ধরছি, এই দিকটা কি হবে, নেগেটিভ, নর্মাল সাইন কনভেনশন। ঠিক আছে, ইজ ইকুয়ালস টু হোয়াট, এটা হলো সংঘর্ষের পূর্বে মিলিত ভরবেগ। এটা কার সমান হবে, সংঘর্ষের পরের টোটাল ভরবেগের সমান হবে। সংঘর্ষের পর দুইটা বস্তু একত্রে চলা শুরু করছে, তার মানে কি মিলিত ভরবেগের ফর্মুলা বসবে, তাদের ভরের যোগফল কত, 2 + 3 মাল্টিপ্লাইড বাই তাদের মিলিত বেগ v। নর্মাল 9 10 এর ম্যাথ আর কি। ঠিক আছে, সো এখান থেকে বেগ কত হবে, v ইজ ইকুয়ালস টু 2 × 8.8 মাইনাস 3 × 1.2 ডিভাইডেড বাই 5। সেখান থেকে তুমি তাদের মিলিত বেগ পেয়ে যাবা, যেটা আসলে ইম্পর্টেন্ট, সেটা লাগবে আমাদের 2 × 8.8 মাইনাস 3 × 1.2 ডিভাইডেড বাই 5। কত আসে রে, 2.8 মিটার পার সেকেন্ড। সো দুইটা গাড়ি মিলিত হয়ে এই দিক বরাবর 2.8 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হবে। কেন? কারণ গাড়ির বেগ পজিটিভ আসছে না, মিলিত বস্তুর দুটার বেগ কি আসছে, পজিটিভ। তার মানে মিলিত দুটা বস্তু, আমরা যে দিকটাকে পজিটিভ ধরছি সেই দিকটাই গতিশীল। আমরা কোন দিককে পজিটিভ ধরছি, এই দিকটাকে। সো অবশ্যই এই দিক বরাবরই তারা সংঘর্ষের পর গতিশীল হবে। ঠিক আছে, সহজ। ঘতে দেখো, এই যে এটা হলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হ্যাঁ যেগুলো আসে এটা কিন্তু লাস্ট ইয়ারের কোয়েশ্চেন, সিলেট বোর্ড 2023 কোয়েশ্চেন। দেখো, উক্ত সংঘর্ষ স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক যাচাই করো। কেমনে করবা? একটা সংঘর্ষ কখন স্থিতিস্থাপক, যখন সেই সংঘর্ষে কোনো রকম গতিশক্তি বিভব শক্তিতে রূপান্তরিত হবে না। দ্যাট মিন্স সংঘর্ষের পূর্বের গতিশক্তি আর সংঘর্ষের পরের গতিশক্তি সমান হবে। যদি এটা হয় তাহলে সংঘর্ষ স্থিতিস্থাপক, যদি না হয় তাহলে অস্থিতিস্থাপক। সো আমরা দেখবো সংঘর্ষের পূর্বে গতিশক্তি কত আর দেখবো সংঘর্ষের পরের গতিশক্তি কত, দুটো সমান হইলেই স্থিতিস্থাপক সংঘর্ষ। সহজ কোশ্চেন। ঠিক আছে, তাহলে আসো, সংঘর্ষের পূর্বের গতিশক্তি, সংঘর্ষের পূর্বে গতিশক্তি, সংঘর্ষের পূর্বে গতিশক্তি সেটা কত, EKI। ওকে, EKI, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। কত হবে বলেন স্যার, বের করেন। সংঘর্ষের পূর্বে ওরা একটা শক্তি ছিল, ওরা একটা শক্তি ছিল। তাহলে আসো, প্রথম বস্তুর গতিশক্তি, প্রথম বস্তুর ভর 2 কেজি, বেগ 8.8, তাহলে কত হবে সেটা, হাফ ইন্টু 2 × 8.8 স্কোয়ার্ড। এটা প্রথম বস্তুর গতিশক্তি। দ্বিতীয় বস্তুর গতিশক্তি কত হবে, হাফ ইন্টু দ্বিতীয় বস্তুর ভর মোস্ট প্রবাবলি 3 কেজি আর বেগ হলো 1.2। ঠিক আছে, তাহলে 3 × 1.2 তার উপর স্কোয়ার। ভাই মাইনাস দিলেন না কেন? শক্তি কি রাশি রে, স্কেলার রাশি, প্লাস মাইনাস এগুলো তো ভেক্টরের জন্য, তাই না? যে একটু আগে আমরা বেগটাকে যে মাইনাস নিলাম, বেগ কি ছিল, ভেক্টর রাশি ছিল। সো যখন বেগ বলতেছি, যখন আমরা যে এখানে ভরবেগ বের করলাম তখন আমরা কি করছি, বেগটাকে মাইনাস নিছি। কেন নিছি? কারণ আমাদের এখানে একটা ভেক্টর রাশি ছিল ভরবেগ, তাই না? বাট যখন তুমি শক্তি বের করতেছো, শক্তি কি রাশি, স্কেলার রাশি, ওখানে বেগের মান প্লাস নাকি মাইনাস ডাজন্ট ম্যাটার, শক্তি তো সেমই থাকবে। ঠিক আছে, সো এখান থেকে আমরা সংঘর্ষের পূর্বে টোটাল গতি শক্তি পাবো, সেটা কত হবে, আসো, 8.8 স্কোয়ার্ড প্লাস 0.5 × 3 × 1.2 স্কোয়ার্ড, কত হয়, এটা আসতেছে হলো 79.6 জুল। তাহলে এটা কি সংঘর্ষের পূর্বে টোটাল গতিশক্তি। সংঘর্ষের পরে কত হবে, আসো, সংঘর্ষের পরে গতিশক্তি, সংঘর্ষের পরে গতিশক্তি কত হবে বলেন, EKF ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু, সংঘর্ষের পর কি দুইটা মিলে তো একটা বস্তু, তাহলে পুরা জিনিসটার বা পুরা সিস্টেমটার ভর কি হবে, তাদের মিলিত ভর 2 + 3, এবং বেগ কি হবে, তাদের যে মিলিত বেগ সেটা, সংঘর্ষের পর তাদের মিলিত বেগ কত, 2.8। সো এটাই বসবে। চলো, 2.8 তার উপর স্কোয়ার। সো এটা যদি আমরা বের করি 2.5 ইন্টু 2.5 ইন্টু 2.8 স্কোয়ার্ড, 2.8 স্কোয়ার্ড লিখতে পারতেছি না, ইন্টু 2.5 কত আছে, 19.6 জুল। সেম আছে না? সংঘর্ষের পূর্বে গতিশক্তি বেশি ছিল, সংঘর্ষের পর গতিশক্তি কমে গেছে, তার মানে কিছুটা গতিশক্তি বিভব শক্তিতে রূপান্তরিত হয়েছে। সুতরাং সংঘর্ষ স্থিতিস্থাপক নয়। ওকে, সংঘর্ষ কি নয়, স্থিতিস্থাপক নয়, মনে থাকবে, সহজ। আচ্ছা এখানে তো ঠিকই আছে, এখানে আমি 2 দিয়ে ভাগ করছিলাম, হ্যাঁ করছিলাম, স্থিতিস্থাপক নয়।
সহজ জিনিস একদম। সো আমরা সংঘর্ষের পূর্বে টোটাল গতিশক্তি বের করব, সংঘর্ষের পরে টোটাল গতিশক্তি বের করব। যদি দুইটা সমান আসে তাহলে সংঘর্ষ স্থিতিস্থাপক, আর যদি সমান না আসে তাহলে স্থিতিস্থাপক না। সহজ, ঠিক আছে। হ্যাঁ, অ্যান্সার প্লাস আসলে পজিটিভ সাইন, হ্যাঁ মাইনাস আসলে হ্যাঁ এরকমই। হ্যাঁ, তোদের গতিবিদ্যার ক্লাসে এটা পড়াইছিলাম। হ্যাঁ, এটাই, মানে তুমি একটা দিককে প্লাস ধরবা, তারপর সেই দিকে যত ভেক্টর রাশি কাজ করছে সবার মান বসাবো প্লাস, তার বিপরীত দিককে ধরতে হবে মাইনাস, এবং তার বিপরীত দিকে যতগুলো ভেক্টর রাশি কাজ করছে সবার মান বসাতে হবে মাইনাস। রেজাল্ট যদি প্লাস আসে, মানে রেজাল্ট যদি একটা ভেক্টর রাশি হয় এবং সেটার মান যদি প্লাস আসে, তার মানে তুমি যে দিকটাকে প্লাস ধরছো ওই ভেক্টরটা ওই দিক কাজ করতেছে। আর রেজাল্ট যদি মাইনাস আসে তাহলে বোঝা লাগবে তুমি যে দিকটাকে মাইনাস ধরছো ওই ভেক্টরটা ওই দিক কাজ করতেছে। যেমন এই ম্যাচ যদি তুমি উল্টা করো, এই দিকটাকে যদি মাইনাস ধরো আর ওই দিকটাকে যদি প্লাস ধরো, সেই ক্ষেত্রে তোমার 8.8টাকে বসানো লাগবে মাইনাস, কারণ তুমি এই দিকটাকে মাইনাস ধরছো, মানে এই দিক বরাবর যত ভেক্টর কাজ করতেছে সব মাইনাস, ঠিক আছে। এবং এইটাকে বসানো লাগবে প্লাস, কারণ তখন তুমি উল্টা দিকটাকে প্লাস ধরছো, এবং তখন তোমার রেজাল্টও মাইনাস আসবে। মাইনাস আসলে কি ভুল না, কারণ তখন তুমি এই দিকটাকে মাইনাস ধরছো, রেজাল্ট মাইনাস মানে তোমার ভেক্টর এই দিকেই কাজ করতেছে, ঠিক আছে। আই থিঙ্ক বুঝতে পেরেছো। আসো আজকের জন্য লাস্ট কোয়েশ্চেন, চট্টগ্রাম বোর্ড 2022 12 নম্বর কোয়েশ্চেন। 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান 1800 কেজি ভরের একটা বড় গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা 1000 কেজি ভরের একটা ছোট গাড়িকে পিছন থেকে সজোরে ধাক্কা দিল, ঠিক আছে। একটা বড় গাড়ি একটা ছোট গাড়িকে ধাক্কা দিছে, ছোট গাড়িটা দাঁড়ায় ছিল, ঠিক আছে। ধাক্কার পর গাড়ি দুইটা একত্রিত হয়ে 60 মিটার গিয়ে থেমে গেল। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বিজ্ঞানের শিক্ষার্থী মাহি দুর্ঘটনাটি পর্যবেক্ষণ করে বলল এটি একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ, ঠিক আছে। তোমাকে বলছে উদ্দীপকের গাড়ি দুইটা থামাইতে যে বাধাদানকারী বল ছিল তার মান নির্ণয় করো। আচ্ছা, তো আমাদের প্রথমে যেটা জানা লাগবে যে গাড়ি দুইটা যে থামছে কিন্তু সংঘর্ষের পর, প্রথমে কিন্তু সংঘর্ষ হয়েছে তারপর থামছে। তো আমাদের সংঘর্ষের পরের বেগটা জানা ইম্পর্টেন্ট, যে সংঘর্ষের পর তাদের বেগটা কত। তো আমাদের একটা গাড়ি আছে, বড় গাড়ি, সেটার ভর হলো 1800 কেজি। সে কি করছে, 72 কিলোমিটার পার আওয়ার না, 72 কিলোমিটার পার আওয়ার মানে হলো 20 মিটার পার সেকেন্ড। সে 20 মিটার পার সেকেন্ড বেগে গিয়ে একটা স্থির ছোট গাড়িকে ধাক্কা মারছে। একটা ছোট গাড়ি আছে যার ভর হলো 1000 কেজি, এবং সে কি স্থির 0 মিটার পার সেকেন্ড তার ভেলোসিটি। সংঘর্ষের পর কি হয়েছে, তারা দুইজন এভাবে মিলিত হয়ে একত্রে চলা শুরু করছে। সো এটা সংঘর্ষের পূর্বে, এটা সংঘর্ষের পর। আমাদের দেখা লাগবে সংঘর্ষের পর তাদের মিলিত বেগটা কত, ঠিক আছে। সেটা কেমনে বের করব, খুবই সহজ, ভরবেগে সংরক্ষণশীলতার নীতি। দেখো সংঘর্ষের পূর্বে এই গাড়ির ভরবেগ কত, 1800 ইন্টু 20, ওকে। এই গাড়ির ভরবেগ কত, ভাই ওই তো স্থির ছিল, ওর তো কোনো ভরবেগ নাই, ওর বেগ শূন্য ছিল না। সো সংঘর্ষের পর ছোট গাড়িটার ভরবেগ শূন্য, ওকে। সেটা আমাদের সংঘর্ষের পূর্বের টোটাল ভরবেগ, এবং সংঘর্ষের পরের টোটাল ভরবেগ কি হবে, অবশ্যই সমান হবে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী। সংঘর্ষের পর দুইটা বস্তু একত্রে চলা শুরু করছে, তারপরে তাদের ভরবেগ মানে কি, তাদের মিলিত ভরবেগ। মিলিত ভরবেগ কেমনে বের করে, দুইটা গাড়ির ভরের যোগফল প্লাস মাল্টিপ্লাইড বাই তাদের মিলিত বেগ, ঠিক আছে। সো এটা আমাদের সংঘর্ষের পূর্বের টোটাল ভরবেগ, এটা আমাদের সংঘর্ষের পরের টোটাল ভরবেগ। তাহলে সেই ভরবেগটা কত হবে, বেগটা কত হবে, 1800 ইন্টু 20 ডিভাইডেড বাই 2800। সো এটা হলো সংঘর্ষের পর গাড়ি দুইটার মিলিত বেগ। তাহলে 1800 ইন্টু 20 ডিভাইডেড বাই কত, 2800, কত আসে 12.85 এত মিটার পার সেকেন্ড, ঠিক আছে। সো এটা হলো আমাদের সংঘর্ষের পরের বেগ। এখন আমরা যেটা করছি, ধাক্কার পর বা সংঘর্ষের পর 60 মিটার গিয়ে এই গাড়িটা থাইমে গেছে, দুইটা গাড়ি থাইমে গেছে। তাহলে দেখো সংঘর্ষের পর আবার কি হয়েছে, এই ধরো সংঘর্ষটা হইছে, যখন সংঘর্ষটা হইছে তখন তাদের মিলিত বেগটা কত, তাদের মিলিত বেগটা হলো টাটা মাত্রই বের করলাম, সংঘর্ষের পর তাদের মিলিত বেগ 12.85, কত 12.85। এই অবস্থায় গাড়ি দুইটা কি করছে, 60 মিটার গেছে না, কতখানি গেছে 60 মিটার, হ্যাঁ 60 মিটার গেছে, যাওয়ার পর তারা থামছে। এইভাবে তারা 60 মিটার দূরত্ব অতিক্রম করছে, করার পর কি হয়েছে, এখানে গিয়ে তাদের শেষ বেগ হয়ে গেছে শূন্য, মানে থাইমে গেছে। প্রশ্ন হলো এটা করার জন্য কতখানি বল প্রয়োগ করা লাগলো, এই যে তুমি গাড়ি দুইটাকে থামাইলা তার জন্য কতখানি বল তোমার প্রয়োগ করতে হয়েছে। সো দেখো তুমি আদিবেগ জানো, তুমি শেষ বেগ জানো, তুমি সরণ জানো, এখান থেকে মন্দনটা বের করতে পারবা না, অবশ্যই পারবা। কেমনে, v স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার্ড প্লাস 2as, v এর মান কত শূন্য, ইউ কত 12.85, তার উপর স্কোয়ার 2 ইন্টু a ইন্টু s হলো 60 মিটার, তার মানে a হবে মাইনাস 12.85 তার উপর স্কোয়ার 2 ইন্টু 60 মানে কত 120। এখান থেকে আমরা মন্দন পাবো,
12.85 তার উপর স্কোয়ার ডিভাইডেড বাই 120 কত হয় -1.38 মিটার পার সেকেন্ড। তার মানে এইটা হবে গাড়ির মন্দন, বা আমাদের গাড়ির উপর বল প্রয়োগ করে গাড়ির মধ্যে এতখানি মন্দন তৈরি করা লাগবে। তার জন্য কতখানি বল প্রয়োগ করতে হবে, F ইজ ইকুয়ালস টু ma, ঠিক আছে, এতখানি বল প্রয়োগ করতে হবে। ভাইয়া ভর কত হবে, ছোট গাড়ির ভর না বড় গাড়ির ভর? দুইজন তো একত্রে আছে, ভর কোনটা হবে, তাদের মিলিত ভর হবে। তুমি যে থামাইছো, তুমি কি শুধু ছোট গাড়ি থামাইছো না, শুধু বড় গাড়ি থামাইছো না, দুজনকে একত্রে থামাইছো, তাহলে ভর কি হবে, দুইজনের মিলিত ভর। দ্যাট মিনস 1800 প্লাস 1000, এবং কতখানি মন্দন তৈরি করা লাগবে 1.38। এতখানি বাধাদানকারী বল আমাদের প্রয়োগ করা লাগতেছে। এটা কি, এটা হলো বাধাদানকারী বল, ঠিক আছে, বাধাদানকারী বল। আহা আমার হাতের লেখা, সরি গাইস, সুন্দর করে লিখে দিই তারা, বাধা দানকারী বল, ঠিক আছে, ওকে। এতখানি বাধাদানকারী বল আমাদের দিতে হবে, সেটা কত হবে 1800 প্লাস 1000, 2800 ইন্টু 1.38 কত হয় রে, 3864 নিউটন। ওকে, এতখানি বাধাদানকারী বল যদি আমরা গাড়ির উপর দিতে পারি, তাহলে এই পুরো সিস্টেমটা 60 মিটার গিয়ে থাইমা যাবে, ঠিক আছে। এটা মানে গ নাম্বার ছিল, অনেক বড় কোয়েশ্চেন ভাই। গ নাম্বারে আসো। গ নাম্বারে কি বলছে, মাহির মন্তব্যের সত্যতা যাচাই করো। মানে যে সংঘর্ষটা ঘটছে সেটা কি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, কেমনে করবা? আগের মতোই ভাই, আমরা সংঘর্ষের পূর্বের টোটাল গতিশক্তি বের করব, সেম জিনিস। সংঘর্ষের পূর্বে টোটাল গতিশক্তি, সংঘর্ষের পূর্বে, ওকে, EKI কত হবে বলো, হাফ ইন্টু আমাদের ছোট গাড়ির ভর কত ছিল, ছোট গাড়ির ভর ছিল 1800 কেজি, তার বেগ ছিল হলো 20, ঠিক আছে, ওকে, তাহলে 1800 কেজি আর তার বেগ ছিল 20, তার উপর স্কোয়ার, হাফ mv স্কোয়ার। সো এটা আমাদের সংঘর্ষের পূর্বে বড় যে গাড়িটা আছে, ছোট গাড়ি বলতেছি, বড় গাড়ির গতিশক্তি। আর আমাদের ছোট গাড়ি যেটা ছিল সে তো থাইমা ছিল সংঘর্ষের পূর্বে, তাহলে সংঘর্ষের পূর্বে তার গতিশক্তি কত, 0, ওকে। সো এটা হলো আমাদের সংঘর্ষের পূর্বে টোটাল গতিশক্তি, সেটা কত আসতেছে 900 ইন্টু 400, 4 নং 36 মানে 4টা শূন্য, হ্যাঁ, এটা কি সংঘর্ষের পূর্বে টোটাল গতিশক্তি। সংঘর্ষের পর টোটাল গতিশক্তি কত, সংঘর্ষের পরে কত হবে বলো, EKF। দেখো সংঘর্ষের পর দুইটা বস্তু মিলিত হয়ে একত্রে যাত্রা শুরু করছে, তো তাদের টোটাল গতিশক্তি কত হবে, হাফ ইন্টু তাদের টোটাল ভর 2800 মাল্টিপ্লাইড বাই তাদের মিলিত বেগের স্কোয়ার। তাদের মিলিত বেগ কত, টা 12.85, ঠিক আছে। সংঘর্ষের পর তাদের মিলিত বেগ কত, 12.85, তার উপর স্কোয়ার, তাহলে 1400, আর ওইটা করলে কত হবে 150 বা 160-এর কাছাকাছি হবে মনে হয়, 12.85 স্কোয়ার 165 ইন্টু 1400 কত হচ্ছে, হচ্ছে হলো 2-3, আচ্ছা ওইটা আসছিল কত, ওইটা আসছিল হলো 165.123, ঠিক আছে। গুণ করলে কত হয়, গুণ করলে হচ্ছে 23117.1.5 জুল। তাহলে দেখো শক্তি কমে গেছে, হ্যাঁ, শক্তি প্রথমে বেশি ছিল গতিশক্তি, সংঘর্ষের পর গতিশক্তি কমে গেছে। তাহলে যেহেতু সংঘর্ষের পূর্বের এবং পরের গতিশক্তি সমান না, দ্যাট মিনস গতিশক্তির কিছুটা বিভব শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে। পুরা গতিশক্তির পুরোটা কিন্তু আমরা পরবর্তীতে পাই নাই, একটা অংশ বিভব শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে, বাকিটা গতিশক্তি হিসেবে রয়ে গেছে। তার মানে সংঘর্ষটা কিরকম, মাহির মন্তব্য সঠিক, সংঘর্ষ অস্থিতিস্থাপক, ঠিক আছে, সঠিক। সংঘর্ষ কেমন, অস্থিতিস্থাপক, ওকে, অস্থিতিস্থাপক, সহজ। দেখো যদি এটা বুঝে থাকেন তাহলে আমাদের 12টা হয়ে গেছে সলভ করা, ওকে। এই ছিল মোটামুটি আমাদের নিউটনের মেকানিক্স, এগুলো একটু ভালো মতো দেখেন, দেখলেই হয়ে যাবে, ঠিক আছে। আর এখন হলো সময় মোটেও নষ্ট করা যাবে না, কারণ একদম শেষ দিকে চলে আসছে, শেষ দিক নাকি শেষই তো, আর কয়েকদিন পরই পরীক্ষা, 2-3 দিন পর, ঠিক আছে। ফিজিক্স পরীক্ষা হতো 12-13 তারিখের দিকে, সো তখন তো অবশ্যই আবারও দেখা হচ্ছে ফিজিক্স পরীক্ষার আগে একটা কমপ্লিট রিভিশন প্ল্যান নিয়ে। আর এই ক্লাসটা তোমাদের বাকি ছিল নিউটন মেকানিক্সের সিকিউ সলভিং ক্লাসটা, সো কারো যদি এই মোমেন্টে দরকার হয় সে চাইলে দেখে নিতে পারো, 12টার মতো সিকিউ সলভ করানো আছে,
ঠিক আছে, তাহলে ঠিকঠাক পড়াশোনা করতে থাকো, সবাইকে পরীক্ষার জন্য এতগুলো বেস্ট অফ লাক। সবার পরীক্ষা অবশ্যই অনেক ভালো হবে, বেশি টেনশন নিও না, বেশি প্রেশার নিও না, ঠান্ডা মাথায় পড়াশোনা করে পরীক্ষা দাও, যা পড়ছো দ্যাট উইল বি এনাফ ফর দ্য এক্সাম। ঠিক আছে, তো টেক কেয়ার গাইস, ঠিকঠাক থাকো, সুস্থভাবে পরীক্ষা দাও। টাটা, পরীক্ষার আগে আবারও দেখা হচ্ছে।